আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে এই বছর সত্যজিতের শতবর্ষ, সত্যজিৎ রায় বহুমুখী প্রতিভাধর। তো সেই ব্যাপারে আমরা একটা আলোচনা সভার বা আলোচনার আয়োজন করেছি। আমাদের মধ্যে আমরা পেয়েছি দুজন বিশিষ্ট মানুষকে। একজন শ্রী ইন্দ্রপ্রমিত রায়, তিনি বিশিষ্ট শিল্পী, অধ্যাপক এবং বহুমুখী শিল্পকলার বহুমুখী কাজ, মানে বিষয় নিয়ে তার কাজ। আর তার সঙ্গে আরেকজন অধ্যাপককে পেয়েছি, তিনি তরুণ, তিনি হচ্ছেন দেবরাজ গোস্বামী। তিনিও চিত্রকলার অধ্যাপক এবং সত্যজিতের বা অন্য অনেকের উপরে তিনি কাজ করেছেন। এরা দুজন সত্যজিতের প্রতিভার নানান দিক নিয়ে আলোচনা করবেন, বিশেষ করে সত্যজিতের অলংকরণ এবং ছবি এই সংক্রান্ত আলোচনা তারা দুজন ভাগ করে করবেন। আমি সরাসরি চলে যাব ইন্দ্রপ্রমিত বাবুর কাছে। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমি বলছি যে উনি ওনার যে আলোচনার বিষয় উনি ভেবেছেন সেটা আমাদের সামনে রাখুন, এবং আমরা নিশ্চিত যে এই আলোচনা অত্যন্ত মনোগ্রাহী আলোচনা হবে এবং এর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানবো, যেটা আমাদের জানার ক্ষুধাকেও মেটাবে এবং আমাদের কাছে আরো কৌতূহল তৈরি করবে সত্যজিতের প্রতিভা সম্পর্কে জানার জন্য। ইন্দ্রপ্রমিত বাবু, নমস্কার, শুভ সন্ধ্যা। সত্যজিৎ রায়ের সম্বন্ধে কিছু বলতে গেলে যেটা মুশকিল হয়, ওই অন্ধের হস্তি দর্শনের মতো একটা ব্যাপার হয়। কেউ ন্যাজটা ধরে ভাবে এটাই সত্যজিৎ, কেউ পা ধরে ভাবেন এটাই সত্যজিৎ, কেউ সুর ধরে ভাবেন এটাই সত্যজিৎ। এবং বহুমুখী প্রতিভা, যে কথা কমলবাবু বললেন, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে বলছি যে এই বহুমুখী প্রতিভার একটি দিক নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনাটা করব। সেই দিকটি হচ্ছে ওর অলংকরণের দিক, এবং এই সঙ্গে ওর অক্ষর বিন্যাসের যে শিল্প, যাকে আমরা সংক্ষেপে ক্যালিগ্রাফি বলে থাকি, সেটা নিয়েও একটু ছুঁয়ে যাব। কিন্তু এই সবগুলোই কিন্তু একটু ছোঁয়া হবে। আর দেবরাজ বলবেন ওর ছবি থেকে চলচ্চিত্রে যে ওর উত্তরণ, তার শুরুর গল্পটা, যে সেখানে ওর এই সচিত্রকরণের ইতিহাস কিরকম ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তো এই এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু। আমি আর বৃথা বাক্য ব্যয় না করে সরাসরি ছবি দেখানোই চলে যাব, কারণ ছবি নিয়ে কথা বলতে গেলে এই ছবি ছাড়া কিছু করা খুব মুশকিল। এইগুলো দেখিয়েই বলতে হয়, কারণ ছবি দৃশ্য দেখার জিনিস। কাজেই এই দৃশ্যমানতা আমার কাছে খুব জরুরি মনে হয়। ছবিতে যাওয়ার আগে দুটো কথা বলে নেব। সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সে কথা বাঙালিদের আর নতুন করে বলার কিছু নেই। ওর প্রপিতামহ এবং ওর পিতামহ এবং পিতা দুজনেই এই ছবির জগতের মানুষ এবং শিশু সাহিত্যের জগতের মানুষ। এবং আজকে আমরা যে ছবিগুলো নিয়ে আলোচনা করব, যে সচিত্রকরণ বা অলংকরণ যাই বলুন না কেন, সেইগুলো মূলত ছোটদের জন্য উনি যে কাজ করেছেন সেই জায়গাটাতেই থাকবো। তার কারণ হচ্ছে যে সত্যজিৎ রায় কিন্তু সেখানেও নানা রকম কাজ করেছেন, বড়দের জন্য কাজ করেছেন, বিজ্ঞাপনের কাজ করেছেন। শান্তিনিকেতনে পাঠ শেষ করার পর উনি ফিরে এসে ডিজে কিমার বলে একটি বিজ্ঞাপন সংস্থায় যোগ দেন, সে কথাও বেশ সর্বজনবিদিত। তার সঙ্গে সঙ্গে উনি ডিকে গুপ্তর সিগনেট প্রেসের বইয়ের মলাটের কাজ শুরু করে দেন এবং সচিত্রকরণের কাজ শুরু করে দেন। কাজেই সেটা ওর ওই 41-42-এর পরপরই, অর্থাৎ 42 সাল থেকেই কিন্তু উনি এই ডিজে কিমারে কোথায় 43 সালে যোগ দেন। কাজেই খুব দ্রুত, মানে ওর যখন মোটামুটি 30 বছর বয়স, তখনই কিন্তু সত্যজিৎ রায় বাঙালি সারস্বত সমাজে একটি বিশেষ নাম, এবং সেই নামের কারণ ওর এই সাহিত্যের বইয়ের, কবিতার বইয়ের মলাট এবং সচিত্রকরণ এবং এই অক্ষর বিন্যাসের যে শিল্প, এই নিয়ে কিন্তু এই ভাবনা চিন্তা বহুদিন ধরে চলছে। এখন 40-এর দশকটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এই সময় নানা জিনিস হয়। এই সময় 1944-এ আমাটির ভেঁপুর অলংকরণ করতে গিয়ে উনি প্রথম বইটা পড়েন। তারপরে ওই আমাটির ভেঁপু হচ্ছে পথের পাঁচালীর একটি সংক্ষিপ্ত কিশোর পাঠ্য সংস্করণ।
তারপর উনি আসল পথের পাঁচালী পড়েন এবং তারপর থেকেই ওর মাথায় ওটা দানা বাঁধতে থাকে যে ইনি কখনো একটা ছবি করবে। 1948-এ উনি লন্ডনে ছিলেন, তখন প্রচুর ছবি দেখেছেন, সেই বাইসাইকেল থিভস এর সঙ্গে সহ আরো অনেক নিও রিয়ালিস্ট ছবি দেখে ওর মাথায় ধারণা আরো প্রথিত হয় এবং ফেরার পথেই শোনা যায় যে জাহাজে উনি মোটামুটি এই চিত্রনাট্য লেখার কাজটা শেষ করে ফেলেছেন। আবার এই 1948-এই কলকাতা ফিল্ম সোসাইটির সঙ্গেও ওর শুরু। তো সেটাও চিদানন্দ দাশগুপ্তের সঙ্গে মিলে দুজনে মিলে কলকাতা ফিল্ম সোসাইটি শুরু করেছিলেন। ছবি হতে হতে 1956 হলো, কিন্তু এই যে মাথার মধ্যে কতগুলো ভাবনা ঘোরাফেরা করছিল সেটার কিন্তু শুরুটা ওই 40-এর দশকে, এবং এই 40-এর দশকে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সেই কাজটা চলতে থাকে এবং তারপরে 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকের শেষ অবধি ওর এই কাজের ধারা কিন্তু চলতে থাকে, যখন সঙ্গে সঙ্গে উনি ফিল্ম করেছেন এবং শুধু ফিল্ম করেননি, ফিল্মের স্ক্রিপ্ট লিখেছেন, ফিল্মের পোশাক পরিচ্ছদের পরিকল্পনা করেছেন, ফিল্মের আর্ট ডিরেকশনের পরিকল্পনা করেছেন, অনেক ফিল্মের উনি মিউজিক দিয়েছেন। ফলে এবং আমি সচক্ষে দেখেছি এবং যারা ওর কাজ দেখেছেন কাছ থেকে তারাও জানেন যে উনি ক্যামেরা অপারেশনও করতেন। কাজেই ফিল্মের এই সামগ্রিক জিনিসটার সঙ্গে সঙ্গে কিন্তু এই সচিত্রকরণের কাজটাও কিন্তু সমান্তরাল ভাবে ওর চলেছিল, এবং সচিত্রকরণ নানা রকম করেছিল। যেটা বললাম যে আজকের আলোচনার বিষয় আমরা ছোটদের কিংবা কিশোর পাঠ্য যে বইয়ে মূলত কাজ করেছিলেন সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো আমি চলে যাচ্ছি ছবিতে। এই ছবিটি সম্প্রতি, এটি একটি আমার আঁকা ছবি, সত্যজিৎ রায়ের প্রতিকৃতি। কিন্তু এই যে ইলাস্ট্রেশন ফর চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস, এইটি হচ্ছে আজকের মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু এইখানে যাওয়ার আগে এই সমস্ত গল্পেরই তো একটা মানে সলতে পাকানোর একটা ইতিহাস থাকে প্রদীপ জ্বালানোর আগে। তো ছবিগুলো পাল্টানো যাচ্ছে না কেন? একটুখানি টাইম ল্যাগ আছে। এইটি ওর একটি প্রথম যুগের ছোটদের বইয়ের সঙ্গে যুক্ত নয়, এটা জবা কুসুম তেলের বিজ্ঞাপন। এবং এই বিজ্ঞাপনে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে উনি যে 2 বছর শান্তিনিকেতনে কাটিয়েছিলেন, যেখানে ওর মাস্টারমশাই নন্দলাল বসু এবং বিনোদ বিহারীর কাছে যা ওর শিক্ষণীয় ছিল, এবং সেই সময়ে উনি ভারতবর্ষের বহু বিখ্যাত চিত্র ভাস্কর্য দেখতে ঘুরে বেরিয়েছেন সারা ভারতবর্ষের বন্ধুদের সঙ্গে, তার মধ্যে দিনকর কৌশিক এবং প্রীতি সিংহ গিয়েছিলেন। সেইখান থেকে যে অনুপ্রেরণা এবং বেঙ্গল স্কুলের যে ঘরানা, তার ছাপ কিন্তু ওর কাজে খুব প্রকৃষ্টভাবেই ছিল। এখন এইটা সঙ্গে এটাও বলে নেওয়া দরকার যে তখন কিন্তু এই 40-এর দশকে বাংলা সচিত্রকরণের জগতে এবং বিজ্ঞাপনের জগতে উনি একমাত্র নন। তখন অন্নদা মুন্সির মতো লোকেরা কিন্তু এই কাজটা করছেন, যারা এই ভারতীয়করণ কি করে করা যায়, কারণ তখনও বিজ্ঞাপনের জগৎটা খুব বিশেষভাবেই ব্রিটিশ অধ্যুষিত। তো সেইখানে ওরা এই জিনিসটা যে চালু করার চেষ্টা করলেন, তার মধ্যে সত্যজিতের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেইটে দেখানোর জন্য। এবং শান্তিনিকেতনের কাজের যে প্রভাব ওর কাছে থেকে গিয়েছিল, সে নানাভাবে নানা সময় সেটা বেরিয়ে এসছে, সেটা নিয়ে আরো বিশদে বলবেন দেবরাজ। কিন্তু সেইটার একটু ধর্তাই হিসেবে আমি এই কাজটা দেখাবো। আর এই যে বইটা, এটা হচ্ছে আমাটির ভিপু, এটা নিয়েও দেবরাজ বিশদ বলবে, কাজে এটা আমি কেবল ছুঁয়ে গেলাম। কিন্তু এই কাজটার মধ্যে যে নন্দলালীয় ঘরানা রয়েছে, বিশেষ করে নন্দলালের উডকাটের যে প্রভাব রয়েছে, সে কথা খুব স্পষ্টভাবেই দৃশ্যমান। এই সঙ্গে সঙ্গে ওই সময় উনি একটি বাংলা অক্ষর পরিচয় বইয়ের সচিত্রকরণ করেন। এটা প্রায় এক অন্যতম প্রথম কাজ, এবং আমরা জানি যে নন্দলাল এবং রবীন্দ্রনাথের যুগলবন্দিতে সহজপাঠ লেখা হয়েছিল। তারপরে এই সত্যজিতের করা কিন্তু একটি
অক্ষর পরিচয়ের বই আছে। সেই বইটাতেও মাত্র 3-4টে রং নিয়ে কাজ করেছেন, এবং এখানে দ্রষ্টব্য এই যে কোনো রং যখন অন্য একটা রঙের সঙ্গে মিশছে, সেখানে হয় সাদা ছাড়া রয়েছে, লাইনের কাজ কিন্তু সবটাই আভাসী, অর্থাৎ লাইন দিয়ে কিছু করা হয়নি। এই ধরো মাছের গায়ে কিছু আঁশ করা হয়েছে ঠিকই, কিন্তু মাছের যে আউটলাইন সেটা কিন্তু রঙে করা নয়। এবং এখানেও যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুবই একটা সাধারণ, খুবই মানে এর মধ্যে হাইটেক কিছু নেই। এটা কি একটি লাইন ব্লক, এই লাইন ব্লকে এই করা হয়েছে, আলাদা আলাদা করে কতগুলো রং ছাপা হয়েছে। কিন্তু এইখানে ওরা একটা মুন্সিয়ানার পরিষ্কার পরিচয় পাওয়া যায়। এক, সেটাতে একটা প্রাচ্যের, অর্থাৎ এই চীন জাপানের যে তুলির কাজের ঘরানা বিনোদ বিহারী, নন্দলাল বিনোদ বিহারীর মধ্যে বিরাজ করত, সেটা থেকে যে উনি অনেক কিছু খোরাক পেয়েছেন সেটার একটা খুব পরিষ্কার পরিচয় দেখা যায়। এই ডান দিকের কাজটা একটা কাজের ক্লোজ আপ, এটা দেখলেও খুব পরিষ্কার হবে। এবং এইখানে দেখা যাচ্ছে যে একটা রঙের উপর আরেকটা রং ছেপে যে একটু সামান্য তার তরতম করা যায়, সেটা নিয়েও একটা খেলা আছে। অর্থাৎ কাজগুলোর মধ্যে যথেষ্ট ভাবনা চিন্তা রয়েছে, এবং কাজের মান যে খুব উঁচু সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই বইটি প্রথম প্রকাশ হয় 1943 সালে। এবং এই সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই লিপি শিল্প নিয়ে সত্যজিৎ রায়ের অনেক কাজ আছে। বাংলাতে তো ছাপার টাইপ বা হরফ কতগুলো সীমাবদ্ধতা থাকে, তার মানে ছিল। তো সেইখান থেকে বেরোনোর জন্য উনি দুরকম করেছেন। একটা হচ্ছে যে আর্কিটেকটনিক টাইপ ফন্ট, অর্থাৎ যার মধ্যে একটা ফর্মালিটি রয়েছে। আরেকটা হচ্ছে হাতে লেখা, যাকে আমরা ক্যালিগ্রাফি বলি, অর্থাৎ একটা ইনফর্মাল, যেটা নন আর্কিটেকটনিক বলা হয় টেকনিক্যাল পরিভাষায়। তো এই আর্কিটেকটনিকের মধ্যে উনি ইংরেজির অক্ষর নিয়েও নানা রকম খেলা খেলেছেন, এবং বেশ কিছু খুব অরিজিনাল কাজ দিয়ে গেছেন। 4 রকম ফন্ট উনি আবিষ্কার করেছিলেন, এবং তার মধ্যে দুটি একটি অ্যাওয়ার্ড পেয়েছিল একটি আন্তর্জাতিক ক্ষেত্রে। এই ড্যাফনিস, রে রোমান, হলিডে আর রে বিজার, এই 4 রকম ফন্ট উনি আবিষ্কার করেছিলেন। অর্থাৎ এগুলো অবশ্য একটু পরের কাজ, 60, এবং এই 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 ফন্টটা ওই ইন্টারন্যাশনাল এতে 1971 একটা অ্যাওয়ার্ড পেয়েছিল। কাজেই কিন্তু এইটা আমি দেখাচ্ছি এই কারণে যে এই যে বহুমুখী প্রতিভার কথা হলো, তো তার মধ্যে সচিত্রকরণের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলে আমরা দেখব যে বাংলা এবং ইংরেজি দুটো ভাষারই অক্ষর বিন্যাস নিয়ে ওর একটা বিশেষ গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা ছিল, যা বাংলা বইয়ের সচিত্রকরণকে একটা অন্য মাত্রা দেবে। এবং তার শুরুটা ওই গোড়ার দিন থেকেই কিন্তু আমরা দেখতে পাই, যখন উনি, এটা হচ্ছে রেবজার, যখন উনি ছোটদের বইয়ের সচিত্রকরণ করছেন বা বিজ্ঞাপনের কাজ করছেন, তখন থেকেই কিন্তু এই ভাবনা বা এই সচেতনতা ওর মধ্যে রয়েছে। এবং এই বাংলা টাইপ ফন্টকে যে একটা আন্তর্জাতিক মানে উন্নত করার ইচ্ছে, এবং সেটা করার যে যথেষ্ট যোগ্যতা ওর, সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না এই কাজগুলো দেখলে। এছাড়া আমরা জানি যে ওর নিজের ফিল্মের সমস্ত পোস্টার উনি নিজেই ডিজাইন করতেন। এইটা তো একটু পরের কাজ, 1960-এর, কিন্তু এর আগেও পথের পাঁচালী থেকে শুরু করে প্রায় সমস্ত ছবির যে টাইপ ফন্ট, সেটা কিন্তু যথেষ্ট ভেবে চিন্তে করা। এখানে যেমন একটা দেবীর চালচিত্রের ভাব আছে, দেবীর প্রকাশের একটা ভাব রয়েছে, এছাড়াও একজন সাধারণ নারী দেবীতে উন্নীত হচ্ছেন, সেই ব্যাপারটা বোঝানোর জন্য মুখটার দুটো ভাগ রয়েছে। তো এই সমস্ত এই মানে অক্ষর বিন্যাসের শিল্পের মাধ্যমে, যে অক্ষর বিন্যাসের বাইরেও বইয়ের বিষয়বস্তু কিংবা সিনেমার বিষয়বস্তু কিংবা গল্পের বিষয়বস্তু যে একরকম ভাবে পৌঁছে দেওয়া যায়, সেই শিক্ষাও কিন্তু আমরা অনেকটাই সত্যজিতের কাছ থেকে পাচ্ছি।
বাঁদিকে আমরা দেখছি নায়ক ছবির পোস্টার। নায়ক একজন তারকা, কাজী তার সেই তারকার মোটিভ দু জায়গায় রয়েছে, ইয়র শূন্যে এবং এই যে কোলাজ করে নানা রঙের মধ্যে দিয়ে তারকা আমাদের উত্তম বাবুর মুখ দেখা যাচ্ছে এই দুটি জায়গাতেই। আর ডান দিকে জয় বাবা ফেলুনা, সেটা অনেক পরের কাজ, সেটা 1979 সনে এই ছবি রিলিজ করে। তো এখানেও দেখতে পাচ্ছি যে ফেলুনাথের হর্ষটা কিরম ভাবে বন্দুক হয়ে গেছে, লক্ষ্য করলে আরো অনেক জিনিস এর মধ্যে দেখা যেতে পারে, কিন্তু আজ সময় সংক্ষেপ এবং আমার কাজ হচ্ছে এই কতগুলো চূড়া যেগুলো উনি স্পর্শ করেছিলেন তার একটা একটা হদিশ দেওয়া। এ নিয়ে বিশদ আলোচনা অনেকেই করেছেন এবং করবেন। আজকের বিষয়বস্তুতে আমি খালি কতগুলো জিনিস ছুঁয়ে যাব। এক্ষণ পত্রিকার কথাও অনেকেই হয়তো জানেন। অন্যতম একটি বিশিষ্ট, আমরা যাকে বলি লিটল ম্যাগাজিন, যা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নির্মাল্য আচার্য যুগ্মভাবে সম্পাদনা করেছেন বাংলা সাহিত্যের জগতে। এটাও ছোটদের সঙ্গে যুক্ত নয়, কিন্তু এই তিনটে অক্ষর এ, খ এবং ন, এই নিয়ে যে কত রকম ভাবে এই অক্ষর বিন্যাসের খেলা খেলা যায় তার একটি প্রকৃষ্ট উদাহরণ এই এক্ষণ পত্রিকা। কাজেই সচিত্রকরণের কথা বলতে গেলে এই সমস্ত কথা বলে নিতে হয়। ওই কাকেশ্বর যাকে বলেছিল যে গোড়ায় এগুলো না বলে নিলে হিসেব নেই। এইসব করে আসল যে প্রতিপাদ্য বিষয় আমরা সেখানে শিগগিরই চলে যাব। এই দুরন্ত দুপুর একটি নরেশ গুহর কবিতা সংকলন। এখানে আমরা দেখতে পাবো যে দুপুরের ভাব কি চমৎকার ভাবে একটি শুধু হলুদ রঙের মাধ্যমে ফুটিয়েছেন। এবং তার সঙ্গে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ওর যে শিল্প শিক্ষা, সেইখানে তো উনি দেশি বিদেশি শুধু নন্দলাল বিনোদ বিহারী বা দেশীয় শিল্প নয়, ওর সঙ্গে আন্তর্জাতিক শিল্পের যোগাযোগটাও খুব গভীর ছিল। কাজেই এই মাতিসের ড্রয়িং কিভাবে উনি আত্মীকরণ করছেন তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই দুরন্ত দুপুরের মালাট। বা এই টিনটিনের চরিত্র, এটা অনেক পরের গল্প, অঙ্কুশ গোলাপি বাবু। তো এই গোলাপি বাবুর চরিত্র কিরকম চল্লিশের কোঠায় কি 50-এর কোঠায়, এমনকি যাদের বয়স 60-এর কোঠায়, তারাও ছোটবেলায় টিনটিন, বাঙালির সঙ্গে টিনটিনের একটা অদ্ভুত যোগাযোগ আছে। তার একটা প্রধান কারণ হচ্ছে যে একমাত্র যে ভারতীয় ভাষায় টিনটিন অনুদিত হয়েছে সেটা বাংলা, এবং এই বাংলাটা করতেন নীরেন চক্রবর্তী। ফলে বাংলাটা বাংলা হিসেবেও খুব উঁচু মানের বাংলা ছিল, এবং এতে নানা রকম জিনিস অনুবাদ করতে হয়েছে, নাম অনুবাদ করতে হয়েছে, থমসন এন্ড থমসন, জনসন এন্ড রনসন হয়ে গেছে, স্নোই কুটুস হয়ে গেছে। তো এটা তো ফরাসি থেকে যখন ইংরেজিতে অনুবাদ হয়েছে তখনও হয়েছে, আবার যখন বাংলায় অনুদিত হয়েছে তখনও হয়েছে, কারণ সেটা করা হয়েছে বলেই আজ আমরা টিনটিনকে একজন প্রায় বাঙালি বলে ভেবে নিতে পারি। কিন্তু এই টিনটিনের হেয়ার স্টাইল কিভাবে ওর কাজে চলে এসেছে তার একটা ঝলক। পাগলা দাশু তো আমরা জানি যে ওর বাবার লেখা অসাধারণ বই, এবং এই অসাধারণ বইটি প্রথম প্রকাশ হয় 1940 সালে, অর্থাৎ তখন আর সুকুমার রায় জীবিত নন। সুকুমার রায় 1923 সালে দেহ রেখেছেন, এবং কোনো বই উনি দেখে যেতে পারেননি এক অজবরলা ছাড়া। এবং এমনকি আবোল তাবোল যখন উনি মারা যান তখন প্রেসে, এবং উনি মারা যাবার বেশ কিছুদিনের মধ্যেই আবোল তাবোল প্রকাশ হয়, এবং বাংলা শিশু সাহিত্যে আবোল তাবোল একটি মাইল ফলক। এ নিয়ে তো বিশদে আলোচনা করার কিছু নেই, সকলেই অবহিত আছে। কিন্তু পাগলা দাশু আরেকটি মাইল ফলক, সেই বইটি কিন্তু প্রকাশের জন্য 1940 অব্দি অপেক্ষা করতে হয়েছে। এবং এই দুটি মালাটি সত্যজিতের করা। আমি যতদূর জানি যে বাঁদিকে যে পাগলা দাশুর ছবিটা রয়েছে সেটা খুব সম্ভবত সুকুমার রায়ের, সেটাকে ব্যবহার করে এই মালাটি করা হয়েছিল। ডান দিকে যখন 1960-এ সত্যজিৎ আবার করেন এবং এটি সিগনেট প্রেসের জন্য করেন, তখন পাগলা দাশুর চরিত্র ও নিজের মতো করে ভেবে নিয়েছেন, এবং এই ছবিটাই যারা ওই পাগলা দাশু পড়েছে তাদের মনে গেঁথে গেছে। এছাড়া উনি বহু ছোটদের বইয়ের মলাট করেছেন, ভেতরের কাজও কিছু কিছু করেছেন। একটা উদাহরণ দেখাচ্ছি, এগুলো সবই ওই 1940-এর
দশকের কাজ, যা কিন্তু আজও এর থেকে ভালো রাজকাহিনীর মলাট অন্তত আমি দেখি। এখন কপিরাইট উঠে যাওয়ার সময় যে কোনো পাবলিশার তার নিজের শিল্পীদের দিয়ে মলাট করাতে পারেন, ভেতরের ছবি করাতে পারেন, কিন্তু এই যে একটা মান উনি বেঁধে দিয়ে গেছেন, এবং এমন একটা সময় বেঁধে দিয়ে গেছেন যখন এই ছাপ্পাখানার আজকের যে উন্নতি, যাতে প্রায় যে কোনো কিছুই ছেপে দেওয়া যায়। আজকে আমি একটা ওয়াটার কালারের দাগ ছেপে দিতে পারি, আমি একটা পেন্সিলের সরু লাইন ছেপে দিতে পারি, আমি একটা চারকোলকে চারকোলের মতো করে ছেপে দিতে পারি। সে সময় কিন্তু এইসব কিছু করা যেত না, কারণ লাইন ব্লক এর নানা রকম সীমাবদ্ধতা রয়েছে, এবং সেফ ফ্ল্যাট কালার ব্যবহার করে কোন জায়গায় ইলাস্ট্রেশনকে নিয়ে যাওয়া যায় বা কাভার ডিজাইনকে নিয়ে যাওয়া যায়, সেইটে একটা খুব উঁচু মান উনি দিয়ে দিয়েছিলেন। এবং ওর এই ছোটদের কাজের বই প্রকাশের একটা বড় জায়গা ছিল ওদের পারিবারিক পত্রিকা সন্দেশ। এই সন্দেশের শুরু উপেন্দ্র কিশোরের সময় 1913 সালে। তারপর উপেন্দ্র কিশোর মারা যান 1915-য়, তখন সুকুমার এর সম্পাদক হন। 15 থেকে 23 সুকুমারও অতি অল্প বয়সে দেহ রাখেন। তারপরে বছর খানেক সুবিনয় বাবু চালিয়েছিলেন, বছর দুয়েক, তারপরে সন্দেশ বন্ধ হয়ে যায়। তারপরে মাঝখানে 1929 থেকে 34, ওই বছর পাঁচেক সময় যারা ইউরায় অ্যান্ড সন্স এর প্রেস গুলো কিনে নিয়েছিলেন তারা আবার নতুন করে পুনরুজ্জীবনের চেষ্টা করেন, কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি। 1960-এর দশকে আবার নতুন করে সন্দেশ বেরোতে শুরু করেন, এবং তখনই যুগ্ম সম্পাদক ছিলেন সত্যজিৎ এবং সুভাষ মুখোপাধ্যায়। পরে সুভাষ মুখোপাধ্যায় চলে যান, সেখানে লীলা মজুমদার আসেন। তারপর সত্যজিৎ নানা কারণে আরো ব্যস্ত হয়ে পড়ায় নলিনী দাস যোগ দেন, এবং যতদিন সত্যজিৎ রায় জীবিত ছিলেন ততদিন কিন্তু উনি এই যুগ্ম সম্পাদনা করে গেছেন এই ছোটদের পত্রিকার শত ব্যস্ততার মধ্যে। এর কোনো ব্যত্যয় হয়নি, এবং এই সন্দেশে প্রায় 70-80% কাজ উনি প্রায় একা হাতে করতেন, এবং মলাট তো করতেন। কাজেই প্রত্যেকটা সন্দেশ, এবং সন্দেশ আমরা জানি যে সন্দেশ এমন একটা শব্দ যার মধ্যে খাবার জিনিসও আছে, আবার সন্দেশ অর্থে সুসংবাদ, সংস্কৃত সন্দেশ বলতে যা বোঝানো হয়, এই দুটো অর্থ নিয়েই ওর নানা রকম খেলা রয়েছে। কখনো রাজামশাই রসগোল্লা খাচ্ছেন, এইখানে এই সেরা সন্দেশ যখন প্রকাশিত হয় তখন বেশ কিছু ওদের পুরনো মলাট একসঙ্গে ছাপা হয়েছিল। এইখানে ডান দিকে তার কতগুলো নমুনা দিচ্ছি, যে কি সাংঘাতিক একটা রেঞ্জ, যাতে করে আবারও বলছি যে তখন অধিকাংশ ছবি লাইন ব্লকে ছাপা হতো, এমনকি হাফ টোনেও ছাপা হতো না। কতগুলো ডটস উনি কখনো কখনো ব্যবহার করেছেন টোন তৈরি করার জন্য, কিন্তু বাকি কাজ প্রায় পুরোটাই কিন্তু ফ্ল্যাট রঙে। এবং সেইখান থেকে সন্দেশ লেখাতেই বলুন, সন্দেশের ছবিতেই বলুন, যে বৈচিত্র্য দেখা যেত, এবং একটা মলাট হলে পরে মোটামুটি 1 বছর চলতো, ওটা রং বদলে বলতো। কিন্তু যারা সন্দেশের গ্রাহক ছিলেন তখন তারা জানবেন সন্দেশ পত্রিকাটার এই দীর্ঘ এবং অত্যন্ত সম্মানীয় একটি উপস্থিতি বাংলা শিশু সাহিত্যের আঙিনায়, সেটা শুধু লেখার জন্য নয়, সেটা কিন্তু ছবির জন্য। এবং সেই জায়গাটা বেঁধে দিতে সত্যজিৎ রায় লেখা তো লিখেইছেন, ছবির ব্যাপারেও কিন্তু ওর একটা সাংঘাতিক অবদান রয়েছে। এবং এই সন্দেশেই আমরা দেখি যে সত্যজিৎ বাবু যে উন্নত নানা লেখকের লেখার জন্য ওর ক্রমাগত রূপান্তর করে চলেছে। মানে লেখার যে যে রস বা লেখার যে ঢং, সেইটা বুঝে নিয়ে ঠিক যেভাবে উনি অক্ষর বিন্যাসের শিল্পে আমরা দেখি যে উনি নির্যাসটা ধরে দেওয়ার চেষ্টা করেছেন, ঠিক সেইভাবেই আমরা দেখব যে ওর সচিত্রকরণের কাজেও কিন্তু সেই নির্যাসটা ধরে দেওয়ার এবং সেই বৈচিত্র্যটা রাখার একটা একটা প্রয়াস উনি সারাক্ষণ করছেন। তো কখনো উনি ফিরে যাচ্ছেন উডকাটের কাজে, কখনো নন্দলালের প্রভাবে, কখনো পুঁথির ইলাস্ট্রেশনে, কখনো মজাদার ছোটদের বইয়ের ইলাস্ট্রেশনে, সেখানে নানা রকম ইউরোপীয় প্রভাব আমরা দেখতে পাচ্ছি, কিংবা কখনো কল্পবিজ্ঞানের গল্পে। এবং এই করতে করতে আমরা দেখি একটা সময় কিন্তু ওই ক্যামেরার যে অ্যাঙ্গেল, অর্থাৎ সিনেম্যাটিক অ্যাঙ্গেল, সেই জায়গাটাও খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে। কিন্তু সবসময়ই এই কাজগুলি যে মাধ্যমে করা হচ্ছে সেটা কিন্তু আমরা আজকের পরিভাষায় যাকে বলবো খুব লোটেক, অর্থাৎ এর থেকে লোটেকে আর কিছু করা যায় না। এবং ওর এই
ফিল্মের সঙ্গে ইলাস্ট্রেশনের কি যোগাযোগ রয়েছেন সেটা ব্যাপারে আমি বিশদ বলছি না, কারণ এটা হচ্ছে দেবরাজের আলোচ্য বিষয়। কিন্তু একেবারে এই এটা মোল্লা নাসির উদ্দিনের চরিত্র, এটা উনি অনুবাদ করতে শুরু করেন মোল্লা নাসির উদ্দিনের গল্প। ইনফ্যাক্ট বাংলায় মোল্লা নাসির উদ্দিনকে যদি কেউ বিখ্যাত করে থাকেন তিনি সত্যজিৎ রায়। এরকম নানা চরিত্র নিয়ে উনি কাজ করেছেন। এটা এই অ্যাংই কিন্তু বঙ্কুবাবুর বন্ধু গল্পের অ্যাং, এবং এইটা নিয়েই উনি পরে এলিয়েন বলে একটি স্ক্রিপ্ট লিখেছিলেন যা হলিউডে গিয়েছিল, এবং হলিউডে সে ছবি হয়নি, কিন্তু সেই স্ক্রিপ্ট অনেক লোকের হাত অব্দি পৌঁছেছিল। এবং এই নিয়ে একটি কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে যে খুব সম্ভবত সেই স্ক্রিপ্ট স্টিভেন স্পিলবার্গেরও হাতে পড়েছিল, এবং এলিয়েন ছবির জন্য উনি যখন ইটি ভাবেন তখন এবং এলিয়েন যখন ভাবেন সেই চরিত্র কল্পনার মধ্যে কিন্তু এই বঙ্কুবাবুর বন্ধু অ্যাং এর ছাপ রয়েছে। এলিয়েন, সরি, ইটি নয়। এরপরে 1960-এর দশকে দুটো আইকনিক চরিত্র উনি বাংলা সাহিত্যে নিয়ে আসেন, একটা হচ্ছে ফেলুদা, আরেকটা হচ্ছে প্রফেসর শঙ্কু। এই ফেলুদার প্রথম গল্প হচ্ছে একটা দার্জিলিং অভিযান, এবং দ্বিতীয় হচ্ছে বোধহয় বাক্স রহস্য, না, বাদশাহী আংটি। তো তো সেখানেও আমরা দেখব যে এই ফেলুদা, প্রথম যে ফেলুদাকে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে, সেখানে ফেলুদার যে চরিত্র চিত্রণ এবং তোপসে, সেই চিত্রণ কিন্তু যখন ফেলুদা ছবি হবে, যখন ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায় করবেন এবং তোপসে করবে সিদ্ধার্থ, তখন কিন্তু সেই ফিল্মের চরিত্র তারা এত জনপ্রিয় হলো যে তারা কিন্তু তখন ফেলুদার আদলটা আস্তে আস্তে সেই রকম হতে শুরু করবে। তার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই 1970-এ গ্যাংটকে গন্ডগোল প্রথম বেরোয় কোনো একটা পূজাবার্ষিকীতে, খুব সম্ভবত দেশ পূজাবার্ষিকীতে। তারপর 71-এ এটি বই হিসেবে বেরোয়। এর যে মলাট, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 60-এর দশকের শেষ থেকে 70-এর দশকের গোড়ায় যে হিপি মুভমেন্ট, যার সঙ্গে সাইকেডেলিক আর্ট, এবং এই সাইকেডেলিক আর্ট নিয়ে প্রচুর কাজ হয়েছে বিদেশে, তার একটা স্পষ্ট প্রভাব কিন্তু এই গ্যাংটকের গন্ডগোলে রঙেও রয়েছে, এর যে ডিজাইন প্যাটার্ন তার মধ্যে রয়েছে, এবং গ্যাংটকের গন্ডগোল যেভাবে লেখা হয়েছে সেই অক্ষর বিন্যাসীয় শিল্পেও রয়েছে। অর্থাৎ উনি সচেতন ভাবে কতগুলি আন্তর্জাতিক জিনিসকে কিন্তু বাংলা শিশু সাহিত্যের কলমকরণের আঙিনায় নিয়ে আসছেন, এবং সেগুলো আমরা খুব অবচেতনে নিয়ে নিচ্ছি। এই যে কানেকশনটা, এই কানেকশনটা আমি যখন গ্যাংটকের গন্ডগোল পড়েছি তখন আমার 6.5 বছর 7 বছর বয়স, যখন গ্যাংটকের গন্ডগোল বেরোয়, তো তখন তো আমি এগুলো বুঝতে পারিনি, কিন্তু আজকে আমি যখন ফিরে তাকাই তখন এই যোগাযোগগুলো খুব স্পষ্টভাবে সামনে চলে আসে। এই যেটা বলছিলাম, সোনার কেল্লা 1974 সালে এই ছবিটি তৈরি হয়, এবং 1975 থেকেই কিন্তু ফেলুদার চরিত্রে এই সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফেলুদার একটা পরিষ্কার প্রভাব আমরা দেখতে পাই। জয় বাবা ফেলুনাথ সেই সময় বেরোয়, এবং জয় বাবা ফেলুনাথ পরে ফিল্ম হয় 1979 সালে। এবং শুধু ফেলুদা নয়, লালমোহন বাবু ফেলুদার একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র, যার যিনি প্রথম উপস্থিত হন দর্শকদের কাছে সোনার কেল্লায়, তিনিও কিন্তু যখন সোনার কেল্লা প্রথম লেখা হয়েছিল সেটা 1971 সালে, তখন এইরকম একটা ফেলুদার চরিত্র ছিল যে একটা নিরীহ গোবেচারা বুশশার্ট প্যান্ট পরা মানুষ, তার 5 ফুট 3.5 ইঞ্চি উচ্চতা। সেই ফেলুদা কিন্তু ধাপে 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 পাল্টে যান এবং শেষমেশ একটা চেহারা নেন, সেটা সে প্রসঙ্গে আসছি। এইটা হচ্ছে লালমোহন বাবুর বাক্স রহস্যের চেহারা। সেইখানেও উনি একটু গোবেচারা টাইপের মানুষ, মোটা ফ্রেমের চশমা পরেছেন, দাড়ি গোঁফ কামানো, ব্যাক ব্রাশ করা চুল, একটু গোলগাপ্পা টাইপের দেখতে। কৈলাসে কেলেঙ্কারির লালমোহন বাবু, যিনি প্রথমবার জীবনে প্লেনে উঠে নানা রকম হাস্যকর কার্যকলাপ করেন, বাঁ দিকের ছবিতে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানেও কিন্তু লালমোহন বাবুর চরিত্রের একটা বিবর্তন আমরা দেখতে পাচ্ছি।
কিন্তু এই বিবর্তনটা একটা চূড়ান্ত রূপ নেবে 1975 সিনেমাটা হওয়ার পর, সোনার কেল্লা হওয়ার পর। এটা ঠিক তার আগের কাজ 1974। এই ডান দিকের চরিত্র হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্যের লালমোহন বাবু। অর্থাৎ মোটামুটি 4 রকম পরীক্ষা নিরীক্ষা লালমোহন বাবুর চরিত্র নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে 74-এ সোনার কেল্লা হলো এবং সন্তোষ দত্ত এমন একটি ভূমিকা, এমন অসাধারণ অভিনয় করলেন যে জনমানসে এই দুটি নাম সম্পৃক্ত হয়ে গেল, যে লালমোহন বাবু সন্তোষ দত্ত ছাড়া হবে না। এবং এ কথা সত্যজিৎ রায় নিজেও বলে গেছেন, ওর জীবদ্দশায় আর কোনো সন্তোষ দত্ত মারা যাওয়ার পর উনি আর এই নিয়ে ছবি করবেন না, কথা ঘোষণা করে দিয়েছিলেন যে সন্তোষ দত্ত ছাড়া জটায়ু করা যাবে না। যদিও পরে জটায়ুর চরিত্রে অনেকেই অভিনয় করেছেন, যেমন ফেলুদার চরিত্র শশী কাপুর থেকে শুরু করে বাংলাদেশের অভিনেতা থেকে শুরু করে আমাদের আজকে টালিগঞ্জের সমস্ত নামী অভিনেতাই প্রায় একবার করে অভিনয় করেছেন। কিন্তু জনমানসে এবং সচিত্রকরণে কিন্তু ওই সৌমিত্র রূপী ফেলুদাই মোটামুটি স্থায়ী একটা জায়গা নিয়েছে। ঠিক তেমনি ভাবে সন্তোষ বাবুও কিন্তু হয়ে গেলেন কমপ্লিটলি আইডেন্টিফাইড, যাকে বলে এই লালমোহন বাবুর চরিত্রটার সঙ্গে। জটায়ু বলতেই আমরা যার কথা ভাবতে পারি তিনি হচ্ছেন সন্তোষ দত্ত, এবং ইলাস্ট্রেশন কিন্তু আমাদের সেই কথা বারবার মনে করিয়ে দেবে। এই বিশেষ করে 1975-এর পর থেকে যেখানে যেখানে লালমোহন বাবু উপস্থিত হয়েছেন সেখানে সেখানেই আমরা দেখতে পাই যে সন্তোষ দত্তের একটা উপস্থিতি কিন্তু থেকে যাচ্ছে। আর একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র 1965-তে হলো, সেটা হচ্ছে প্রফেসর শঙ্কু। আমি যে অক্ষর বিন্যাসের কথা বলছিলাম সে কথা আপনারা দেখতে পাবেন বাঁ দিকে প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা, আর ডান দিকে প্রফেসর শঙ্কু। এই প্রফেসর শঙ্কুর যে প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি, তাতেও কিন্তু যেভাবে একটু গোবেচারা ভুলো ভালা একজন বিজ্ঞানী হিসেবে প্রফেসর শঙ্কুকে কল্পনা করা হয়েছিল, তারপরে যখন প্রফেসর শঙ্কু ওর ওই ইংরেজ বন্ধু এবং জার্মান বৈজ্ঞানিক বন্ধুদের সঙ্গে নানা রকম আন্তর্জাতিক কনফারেন্সে যাতায়াত করা শুরু করলেন গিরিডির ল্যাবরেটরি থেকে বেরিয়ে, তখন কিন্তু ওর ধীরে ধীরে একটা বদল এলো। এই বদলটা অবশ্য কোনো অভিনেতার সঙ্গে যুক্ত নয়। এই হচ্ছে প্রথম শঙ্কুর প্রফেসর শঙ্কুর ছবি বোমযাত্রী ডায়েরি, প্রথম গল্প প্রফেসর শঙ্কুর। এটিরও উদ্ভব 1965-তে। কিন্তু যারা প্রফেসর শঙ্কুর সঙ্গে 1970 কিংবা তারপরে যাদের আলাপ হয়েছে তারা এই শঙ্কুকে আমাদের বেশি পরিচিত মনে হয়, কারণ শঙ্কু এইরকম একটি বিবর্তনের মধ্যে দিয়ে এই শঙ্কুর চেহারায় পৌঁছেছিলেন। এই যে ফিল্মের কথা বললাম, ফিল্মিক অ্যাঙ্গেল, ড্রামাটিক লাইট, এই সবই কিন্তু ওর ইলাস্ট্রেশনের একটি মূল উপপাদ্য বিষয় ছিল। এবং সেই কথা যতবার আমি ওর সাদা কালো ইলাস্ট্রেশন দেখি ততবার সেই কথাটি মনে না করে উপায় থাকে না, যে এর মধ্যে একটা ক্যামেরা অ্যাঙ্গেল, এর মধ্যে খুব টেকনিক্যালি নিম্নমানের জিনিস নিয়ে একটা ভয়ঙ্কর উচ্চমানের, সেইটাই যখন তো সালে আনন্দ মেলা এলো এবং ফটো অফসেটে রঙিন ছবি নানা রকম ভাবে ছাপতে শুরু করলো, অর্থাৎ টেকনিক্যালি অনেক কিছু করার যে সম্ভাবনা, যে দিগন্ত, সেটা অনেক যখন বেড়ে গেল, তখন উনি রঙেও কাজ করেছেন এবং বেশ কিছু কাজ আছে রঙের যা বেশ উঁচু মানের কাজ। কিন্তু আমার এখনো ব্যক্তিগতভাবে মনে হয় যে সত্যজিৎ রায়ের সাদা কালো কাজের কোনো জবাব নেই, এবং বাংলায় যদি কেউ অলঙ্করণ নিয়ে কাজ করেন তাকে সেখানে বারে বারে ফিরে যেতেই হবে। এই হিজিবিজ বীজ, এটাও একটা কল্পবিজ্ঞানের মজার গল্প। এর মূল উপাদান অবশ্যই এসেছে হযবরলার হিজিবিজ বীজ থেকে, যার প্রথম ভিজুয়ালাইজেশন করেছিলেন ওর পিতৃদেব সুকুমার রায়। এইটা একটা বিশিষ্ট এবং আমার মতে খুব গুরুত্বপূর্ণ কাজ উনি করেছিলেন। ম্যাজিশিয়ান অর্গাসকে নিয়ে এটি প্রফেসর শঙ্কুর গল্প, যেখানে উনি খুব হালকাভাবে জল রঙের ব্যবহার করেছিলেন। ওই ম্যাজিশিয়ানটি এখানে সম্মোহন করতে চাইছেন শঙ্কুকে, শঙ্কু সম্মোহিত হওয়ার বান্দা নন, কিন্তু আমার গায়ে একটি আলো পড়েছে, সেটি বাইরে নিয়ন সাইনের আলো, অর্থাৎ সেটা কোনো প্রাকৃতিক আলো নয়, তার মধ্যে একটা অসম্ভব আর্টিফিশিয়াল ব্যাপার রয়েছে। এই সমস্ত জিনিসটা
এবং চোখে খুব মোটা পাওয়ারের চশমা, যে চোখটা দিয়ে উনি সম্বোধন করার চেষ্টা করছেন, সেই ভাবগুলি কিন্তু খুব পরিষ্কার করে এবং খুব অল্প কথায় দেখানো গেছে। আরেকটি গল্প, এটাও ছোটদের জন্য নয়, ইয়াং অ্যাডাল্টস বলা যেতে পারে, বা কৈশোর শেষ হচ্ছে এরকম সময়ের একটা গল্প। এই বারিন ভৌমিক মানুষটি ক্লেপ্টোম্যানিয়া আক্রান্ত, এর একটি মানসিক বিপর্যয় রয়েছে। আর এই পুরো ঘটনাটাই ঘটছে বেশিরভাগ একটা ট্রেনের সফরে। তো এই বারিন ভৌমিকের সঙ্গে যে সহযাত্রীটি আছেন তাকে কিন্তু আমরা ছায়ার মতো উপস্থিত পরপর দুটো ছবিতেই। এইটা আমার যতদূর মনে পড়ছে 1973 এই গল্পটি প্রথম প্রকাশ হয়, এবং এখানে রঙের ব্যবহারও খুব কন্ট্রোলড। এবং এখানে যেটা দর্শনীয় সেটা হচ্ছে যে ওই চুলের মধ্যে আমরা একটা প্যাটার্ন করা কাগজের কোলাজ দেখতে পাই। সেইটা কিন্তু এই যে বারিনবাবুর যে মানসিক বিপর্যয়, অর্থাৎ উনি সচেতন যে ওর এই অসুখটা রয়েছে, ক্লেপ্টোম্যানিয়া রয়েছে, অর্থাৎ উনি অন্য লোকের জিনিস না বলে নিয়ে নেন, এবং সেটা উনি নিজে কন্ট্রোল করতে পারেন জানা সত্ত্বেও এই জিনিসটা হয়। ফলে এটা একটা খুব অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক গল্প। তো এই মনস্তত্ত্ব এবং এই মানসিক বিপর্যয়, এই দুটো জিনিস খুব চমৎকার করে কত কম কথায়, কত কম উপকরণে বোঝানো যায়, তার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। এইটি আরেকটা কাজ ওই বারিন ভৌমিকের ব্যারামেরি। আমি আজকে মোটামুটি এখানেই শেষ করব, কারণ যেটা দিয়ে বলতে শুরু করেছিলাম যে সত্যজিৎ রায়ের কাজের শুরু যদি আমরা সচিত্রকরণের ইতিহাসটুকু দেখি, তাহলে 40-এর দশকের গোড়ার দিকে, 43 যদি ধরি, আর ওর মৃত্যু হয়েছে 1992-এ। এই দীর্ঘ সময়টা ধরে কিন্তু উনি এই লেখা এবং আঁকা এই দুটো সমান্তরাল কাজ করে গেছেন, এবং এছাড়া যেগুলো করেছেন সেগুলো সম্বন্ধে আমাদের একটা মোটামুটি ধারণা রয়েছে। এই আঁকা এবং লেখার ব্যাপারটা কিন্তু সম্প্রতি সর্বভারতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে ওর পরিচিতির সঙ্গে যুক্ত হচ্ছে। এটা শিক্ষিত বাঙালিরা এটা সম্বন্ধে অবহিত ছিলেন, কিন্তু বাংলার বাইরে সত্যজিৎ রায়ের প্রধান পরিচয় ছিল একজন চিত্র পরিচালক, বিশিষ্ট চিত্র পরিচালক, যিনি ভারতীয় চলচ্চিত্রকে যে মানে উন্নীত করে দিয়ে গেছেন সেইটার কথা আমরা সকলেই অবহিত। কিন্তু সত্যজিৎ রায় ওর গ্রাফিক ডিজাইনে কিংবা অলঙ্করণে কিংবা অক্ষর বিন্যাসের শিল্পে যে অবদান রেখে গেছেন, যা বাংলা অক্ষর বিন্যাস এবং অলঙ্করণ শিল্পকে একটা অন্য মাত্রা দিয়েছে, সেই কথা কিন্তু আজকে সর্বভারতীয় প্রেক্ষিতে এবং কতকটা আন্তর্জাতিক প্রেক্ষিতে তার একটা পরিচয় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ওর মৃত্যুর পর প্রায় 30 বছর কেটে গেছে। অর্থাৎ ওর কাজের যে দাম, সেটা কিন্তু এখনো তার পুরো মূল্যায়ন বোধহয় সঠিকভাবে হয়নি। কাজেই আমরা এটা নিয়ে খুব সহজেই গর্ব করতে পারি, এবং গর্ব করার মতো অনেক মণিমুক্ত ওর কাজে ছড়িয়ে আছে। এই ফেলুদার গল্পই ভাবুন, রবার্টসনের রুবি শেষমেশ ওর মৃত্যুর পর প্রকাশ হয়। ইনফ্যাক্ট শেষ শঙ্কুর গল্প, সাবাস সালাম প্রফেসর শঙ্কু, সেটাও ওর মৃত্যুর পর প্রকাশ হয়। অর্থাৎ এই 94-95 অব্দি ওর বই প্রকাশিত হতে থাকে। এতটাই ওনার অবদান, এবং তারপর থেকে আজ অব্দি কিন্তু এই নতুন নতুন দিক উন্মোচন হচ্ছে ক্রমশ। কাজে আমরা আজকে ওর শতবর্ষে দাঁড়িয়ে গর্ব করতেই পারি। আশা করি যে এই গর্বটার পেছনে আমাদের
একটুখানি যাকে হিন্দিতে বলে জানকারি, অর্থাৎ একটুখানি জানাটা থাকবে। তো এইটা খুবই সংক্ষিপ্ত একটা উপস্থাপনা, কাজে এতে অনেক কথা না বলা থেকে গেল। আশা করছি এ নিয়ে যারা উৎসাহিত তারা যদি কোথাও কিছুমাত্র জিনিস উৎসাহ পেয়ে থাকেন, তাহলেই আজকের এই উপস্থাপনার সার্থকতা। এরপর দেবরাজ এর বিষয়ে খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা মনোগ্রাহী উপস্থাপনা হবে। তো আমি এবার দেবরাজকে বলতে অনুরোধ করব। খুব ভালো হলো, খুব ভালো হলো, ধন্যবাদ ইন্দ্রমোহন বাবু। এবারে দেবরাজ গোস্বামী আপনাদের সামনে বলবেন। খুবই ভালো লাগলো, আমরা অনেক অজানা তথ্য যেগুলো সাধারণভাবে জানি না সেগুলো আমরা জানলাম। এটা খুবই আকর্ষণীয় একটা আলোচনা হলো, ছোট কিন্তু অত্যন্ত আকর্ষণীয় আলোচনা। আমি আরো একবার ধন্যবাদ জানাবো ইন্দ্রমোহন বাবুকে যে আপনি এই যে সহযোগিতা করলেন। এটা খুবই আমাদের একটা মানে গৌরবের জিনিসও হলো বটে। সত্যিটাকে কেন্দ্র করে আমরা গর্বিত হতে পারলাম এই আলোচনার মধ্যে দিয়ে। ধন্যবাদ। দেবরাজ এবার আমাদের সামনে বলবেন। মোটামুটি সত্যজিৎ রায়ের গ্রাফিক আর্ট সম্পর্কে একটা সার্বিক একটা ধারণা মোটামুটি দিয়েই দিল। তার মধ্যে যেরকম সত্যজিৎ রায়ের অক্ষরশিল্প রয়েছে, তার মলাট, ইলাস্ট্রেশন ইত্যাদি সবই রয়েছে। কিন্তু আমি যে জায়গাটা নিয়ে মূলত বলতে চাইছি সেটা হচ্ছে যে মানে ছবি আঁকিয়ে সত্যজিৎ রায়কে আমরা একটু আলাদা করে দেখবার চেষ্টা করি, কিন্তু আসলে তো ব্যাপারটা তা নয়। মানে সত্যজিৎ রায় হচ্ছেন এমন একজন ফিল্ম মেকার যিনি ছবি আঁকিয়ে থেকে ফিল্ম মেকিং এ এসছেন। মানে তার প্রাথমিক যে মিডিয়াম অফ এক্সপ্রেশন সেটা ছিল ছবি আঁকা, সেখান থেকে উনি পরবর্তীকালে ফিল্ম মেকিং এ শিফট করেছেন। সেটাও একটা কিন্তু ভিজুয়াল মিডিয়াম। মানে এটা মনে রাখতে হবে যে ছবি আঁকাটা যেমন একটা ভিজুয়াল আর্টের একটা মিডিয়াম, সেরকম ফিল্ম মেকিংটাও কিন্তু একটা ভিজুয়াল, মূলত একটা ভিজুয়াল মিডিয়াম। যদিও তার মধ্যে অডিও আছে, মিউজিক আছে, নানা রকম ব্যাপার আছে, কিন্তু মূলত ফিল্ম জিনিসটা মানুষকে চোখে দেখতে হয়। তো আমি যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ছবি আঁকার ব্যাপারটা এবং সেটার সঙ্গে সত্যজিতের ফিল্ম মেকিং এর ব্যাপারটা, এটা কিন্তু একটা টু ওয়ে ট্রাফিক, মানে এটা ওয়ান ওয়ে ট্রাফিক নয়। সত্যজিতের ক্ষেত্রে কিন্তু অনবরতই একটা আদান প্রদান চলেছে। মানে ওর ছবি আঁকিয়ে হিসেবে যে অভিজ্ঞতা সেটা ওর ফিল্মের মধ্যে রিফ্লেক্ট করেছে, আবার ফিল্ম মেকার হিসেবে ওর যে অভিজ্ঞতা সেটা পরবর্তীকালে ওর আঁকা ছবির মধ্যে রিফ্লেক্ট করেছে। এই জায়গাটা নিয়ে আমি একটুখানি বলবো, এবং সেইখানটাতে আমি প্রথমেই যেটা চলে যাব সেটা হচ্ছে একেবারে প্রথম জায়গাটায়, যেটা হচ্ছে সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী। এবারে পথের পাঁচালী ছবিটা কেন ইউনিক, পথের পাঁচালী ছবিটা ঐতিহাসিকভাবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ, এই নিয়ে ফিল্ম যারা ফিল্ম নিয়ে আলোচনা করেন, ভাবনা চিন্তা করেন, তারা এই নিয়ে বিস্তারিত বলেছেন। সেই জায়গাটা নিয়ে আলাদা করে বলবার কিছু নেই। কিন্তু আমার যেটা মূল বক্তব্য সেইটা হচ্ছে যে পথের পাঁচালী ছবিটা যে একটা নতুন ভারতীয় চলচ্চিত্রের ভাষাকে তৈরি করলো, যে ভাষাটা ইতিপূর্বে আমাদের চলচ্চিত্রের মধ্যে ছিল না। কিন্তু এই ভাষাটা কিন্তু একেবারে মানে যে রাতারাতি একটা জায়গা থেকে তৈরি হলো এমনটা নয়। এর মধ্যে আরো নানা ধরনের উপাদান কিন্তু রয়েছে বা ছিল। এবং সেই জায়গাটা হচ্ছে যে সত্যজিৎ রায় কিন্তু 40-এর দশকে শান্তিনিকেতনে কলাভবনের ছাত্র ছিলেন এবং উনি মাস্টারমশাই নন্দলাল বসুর ছাত্র ছিলেন। এবং যেটা ইন্টারেস্টিং ব্যাপার, প্রথমে ওর কলাভবনে যাওয়ার একেবারে ইচ্ছে ছিল না, কারণ ওর ধারণা ছিল যে কলাভবনে যেটা শেখানো হয় সেটা হচ্ছে বেঙ্গল স্কুলের একটা ওই ওয়াশ টেকনিকের একটা পেলব টাইপের একটা ছবি আঁকা। কিন্তু শান্তিনিকেতনে যাওয়ার পর ওর সে ভুল ধারণা ভেঙে গেল, কারণ উনি দেখলেন যে না, শান্তিনিকেতনে যে ছবির ভাষা নিয়ে চর্চা চলছে সেটা একেবারে একটা অন্যরকম ছবির ভাষা, যেখানে আমাদের ভারতীয় রুট, তার বিভিন্ন উপাদান, সেই সঙ্গে প্রাচ্য এবং পাশ্চাত্য শিল্পের সমস্ত নির্যাস, হ্যাঁ, এবং সেটা শুধু ইউরোপ নয়, চীন, জাপান, মিশর, সমস্ত রকমের উপাদান নিয়ে একটা চর্চা সেখানে চলছে। এবং সেইখান থেকে একটা নতুন শিল্পের ভাষা তৈরি হচ্ছে, নতুন চিত্রকলার ভাষা তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কন্টেক্সচুয়াল মডার্নিজম।
এইবারে সেই কন্টেক্সচুয়াল মডার্নিজমের ভাষাটা যে শিল্পীদের হাত দিয়ে তৈরি হলো, অর্থাৎ মাস্টারমশাই নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায় এবং রামকিঙ্কর বেজ, এবং যখনই এই কন্টেক্সচুয়াল মডার্নিজমের আলোচনাটা হয় তখনই মূলত হয় কি যে আমরা শুধু ছবি নিয়ে আলোচনা করতে থাকি। মাস্টারমশাই নন্দলালের আঁকা ছবি, রামকিঙ্করের ছবি, রামকিঙ্করের ভাস্কর্য, বিনোদ বিহারীর আঁকা ছবি, তার মিউরাল, হিন্দি ভবন, বীরভূম ল্যান্ডস্কেপ ইত্যাদি ইত্যাদি, বা ক্যাম্পাস লাইফ, এই ধরনের কাজগুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকি। কিন্তু একটা জায়গা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটা কিন্তু আসলে এই কন্টেক্সচুয়াল মডার্নিজমের যে ভাষা তারই কিন্তু একটা এক্সটেনশন। মানে আমি মনে করছি যে ওই পথের পাঁচালী ছবিটা আসলে কন্টেক্সচুয়াল মডার্নিজমের একটা চলচ্চিত্রের এক্সটেনশন, আরেক রকমের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন। এবং সেটা কেন মনে করছি, তার কারণটা হচ্ছে যে বিভূতিভূষণ যে উপন্যাসটা লিখে গেছেন, এ নিয়ে কোনো সন্দেহই নেই যে বিভূতিভূষণের লেখা অসম্ভব চিত্ররূপময়। বিভূতিভূষণের লেখার মধ্যে একটা ভিজুয়াল আছে। আমরা যারা বিভূতিভূষণ পড়েছি আমরা জানি যে বিভূতিভূষণ পড়তে পড়তে আমাদের চোখের সামনে সবসময় একটা ভিজুয়াল খেলা করে, কিন্তু সেই ভিজুয়াল দিয়ে তো একটা চলচ্চিত্র তৈরি করা যায় না। একটা চলচ্চিত্র তৈরি করতে গেলে তার জন্য আরো অনেক রেফারেন্সের দরকার হয়, এবং বিশেষ করে ফিল্মটা তৈরি করছেন যিনি, তার নাম সত্যজিৎ রায়। তিনি একটি আজন্ম শহরে লালিত মানুষ। সত্যজিৎ রায়ের কিন্তু গ্রাম জীবনের কোনো অভিজ্ঞতা নেই, মানে ওর গ্রামে থাকা, গ্রামকে দেখার কোনো অভিজ্ঞতা নেই। তাহলে উনি গ্রাম জিনিসটাকে কিভাবে ভিজুয়ালাইজ করবেন? এবং আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় কিন্তু যখন গ্রাম জিনিসটাকে ওর চলচ্চিত্রের ভাষায় ভিজুয়ালাইজ করলেন, তখন কিন্তু উনি বিভূতিভূষণ থেকে চলে গেলেন একেবারে সেই নন্দলাল, বিনোদ বিহারী, রামকিঙ্কর, এই যে ওদের ছবির মধ্যে দিয়ে যেভাবে বাংলার রিপ্রেজেন্টেশনটা ভিজুয়াল আর্টে এসছে, এবং যে ট্রেনিংটা ওর নিজের রয়েছে নন্দলাল বসুর ছাত্র হিসেবে, সেই ট্রেনিংটা কিন্তু ওর চলচ্চিত্রের মধ্যে রিফ্লেক্টেড হলো। এবং পথের পাঁচালী ছবি যেটা তৈরি হলো সেখানে কিন্তু সেই জিনিসটা চলে এলো, এবং সেখানে একটা মেন কম্পোনেন্ট হচ্ছে নন্দলাল বসু এবং তার সহজ পাঠের যে লিনোকাটের ছবি, যে সাদা কালোর বিন্যাস, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হয়ে গেল। এবং আমরা জানি যে পথের পাঁচালী ছবিটা তৈরি করার আগে সত্যজিৎ রায় একটা বইয়ের ইলাস্ট্রেশন করেছিলেন, যেটার কথা ইন্দ্রদাও বললো। বইটার নাম আমাটির ভেপু। এটা হচ্ছে পথের পাঁচালী উপন্যাসের একটা শিশু পাঠ্য সংস্করণ। এবং সেইখানে উনি যখন ইলাস্ট্রেশন করছেন তখন আমরা দেখতে পেলাম যে এই ছবিটা যেরকম পথের পাঁচালীর আমাটি ভেপু বইয়ের একটা ইলাস্ট্রেশন, কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু কালি তুলির ড্রয়িং। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে উনি যেভাবে সাদা রংটাকে ব্যবহার করেছেন, যেভাবে সাদা রংটাকে কালোর মধ্যে ছেড়ে গেছেন, এই ট্রিটমেন্টটা কিন্তু একেবারেই ড্রয়িং এর মতো নয়, বরঞ্চ এই ট্রিটমেন্টটা দেখে আমাদের মনে পড়ছে রিলিফ প্রিন্টের কথা, ছাপাই ছবির কথা। যে এফেক্টটা আমরা উডকাট বা লিনোকাটের ছবিতে দেখতে পাই, যেটা আমরা নন্দলালের সহজ পাঠের ছবিতেও দেখেছি, অর্থাৎ কিনা একটা কাঠের ব্লকের মধ্যে আপনার সাদা অংশগুলোকে কার্ভ করে ফেললেন, ওপর দিয়ে কালো রংটা আপনি রোলিং করে দিয়ে যখন ছাপটা নিলেন তখন আপনি কালোর মধ্যেই সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে সত্যজিৎ রায় কিন্তু খুব কেয়ারফুলি এই সাদা অংশগুলোকে ছেড়ে 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 গিয়ে পুরো ইলাস্ট্রেশনটাকে এমন ভাবে করছেন যাতে করে কিন্তু এটার মধ্যে একটা ওই রিলিফ প্রিন্টের বিভ্রম তৈরি হয়। এবং এই ব্যাপারটা কিন্তু আসছে সহজ পাঠ থেকে। এবং এখানে আমার ধারণা যে এখানে কিন্তু একটা খুব সূক্ষ্ম সাইকোলজিক্যাল খেলাও আছে। কেননা যখন আমাটির ভেপু বইটা, ওটা একটা তো পথের পাঁচালী গল্পের শিশু পাঠ্য সংস্করণ বা কিশোর পাঠ্য সংস্করণ, এবং সেখানে অপু, তার ছোটবেলা, তার গ্রাম ইত্যাদি নিয়ে একটা গল্প। এবং আমরা যারা মোটামুটি 30-এর দশকের পর থেকে বড় হয়েছি, আমরা কিন্তু সকলেই সহজ পাঠ পড়ে বড় হয়েছি, এবং সেই সঙ্গে নন্দলালের করা ওই লিনোকাটগুলো আমাদের মাথার মধ্যে একেবারে গেঁথে গেছে, ওই সাদা কালো ছবিগুলো। এবারে সত্যজিৎ রায় যখন আমাটির ভেপুতে সেই সহজ পাঠের সাদা কালোর যে বিন্যাস নন্দলালের, সেইটাকে যখন খুব সচেতনভাবে ব্যবহার করছেন, সেখানে আমার কখনো কখনো মনে হয়েছে যে হয়তো সত্যজিতেরও মনে হয়েছে যে এই গল্পটি যে পড়বে, যে শিশুটি পড়বে, তার হয়তো সহজ পাঠ দিয়েই শুরু হয়েছে। সে কোথাও তার নিজের ছোটবেলাটাকে অপুর সঙ্গে আইডেন্টিফাই করবে, ফলে তার পক্ষে ওই গল্পের মধ্যে এন্টার করাটাও অনেক সুবিধাজনক হবে, এবং
সে ওই ছবিগুলোকে অনেক সহজ করে রিলেট করতে পারবে। এবং এই জিনিসটা কিন্তু সত্যজিৎ রায় ওর আমাটির ভেঁপুর ইলাস্ট্রেশনের মধ্যে খুব স্ট্রংলি চালিয়ে গেলেন। যেরকম আমরা ওপরে দেখতে পাচ্ছি নন্দলাল বসুর করা সহজ পাঠের একটা লিনোকাট, এবং নিচের ছবিটা হচ্ছে আমাটির ভেঁপুর ইলাস্ট্রেশন, এবং নিচের যে ছবিটা এটা কিন্তু রিলিফ প্রিন্ট না, এটা কিন্তু ড্রয়িং, কিন্তু এটার যে ট্রিটমেন্ট সেটা দেখলে মনে হচ্ছে এটা যেন আসলে একটা রিলিফ প্রিন্ট, এটাও একটা লিনোকাট বা উডকাট। এবং এই ব্যাপারটা সত্যজিৎ রায় খুব সচেতন ভাবে, খুব কনসিয়াসলি এই ব্যাপারটাকে উনি ফলো করছেন। এবং এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে সত্যজিৎ রায় পথের পাঁচালী ছবিটা তৈরি করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিচ্ছেন। এবং অ্যাকচুয়ালি এই আমাটির ভেঁপুর ইলাস্ট্রেশন করার সময় এই যে সিগনেট প্রেস থেকে বেরিয়েছিল, এই সিগনেট প্রেসের যিনি কর্ণধার ছিলেন ডিকে গুপ্ত, উনি প্রথম সত্যজিৎ রায়কে বলেছিলেন যে এই পথের পাঁচালী উপন্যাসটার মধ্যে কিন্তু একটা দারুণ রকমের ফিল্ম তৈরি করবার সম্ভাবনা আছে, এবং সেটা সত্যজিতের মাথায় গেঁথে যায়। এবং এর পরবর্তীকালে মানে ওই সময়ের কাছাকাছি আসেন বিখ্যাত ফরাসি পরিচালক জাঁ রেনোয়া। তিনি কলকাতায় আসেন এবং তিনি ওই দ্য রিভার বলে একটা ছবি শুট করতে এসেছিলেন। আমরা সবাই জানি যে জাঁ রেনোয়া হচ্ছেন বিখ্যাত ইমপ্রেশনিস্ট চিত্রকর পিয়ের অগস্ট রেনোয়ার ছেলে। এবং জাঁ রেনোয়া যখন শুটিং এর আগে লোকেশন দেখতে যেতেন তখন মাঝে মাঝে সত্যজিৎ রায় তার সঙ্গে যেতেন। এবং জাঁ রেনোয়া যখন বাংলার গ্রাম, পুকুর, মাঠ, গাছপালা ইত্যাদি দেখছেন, এবং সেই জিনিসগুলো দেখে উনি যখন সেগুলোকে এক্সপ্লেন করছেন, সত্যজিৎ রায় সেগুলো খুব মন দিয়ে শুনছেন। এবং সত্যজিৎ রায় মাই লাইফ উইথ অপু বইটাতে, মানে অপুর পাঁচালী যেটা, সেখানে কিন্তু উনি বলছেন যে জাঁ রেনোয়া যখন প্রকৃতিকে অ্যাপ্রিসিয়েট করছেন সেটা দেখে কিন্তু সত্যজিতের মনে হচ্ছে যে তিনি একজন মহান চিত্রকরের চোখ দিয়ে দেখছেন। অর্থাৎ জাঁ রেনোয়া দেখতে তো শিখেছেন তার বাবার থেকে, ফলে সেই ব্যাপারটা ওর মনের মধ্যে রয়েছে। এবং এই জাঁ রেনোয়াই কিন্তু সত্যজিৎ রায়কে বলছেন যে তুমি যদি একটা চলচ্চিত্র বানাবার কথা ভাবো তাহলে কিন্তু সেটা হলিউডের কপি হলে চলবে না, সেটাকে হতে হবে হচ্ছে একটা ভারতীয় ছবি। এবার এই ভারতীয় চলচ্চিত্রের ভাষাটা কি হতে পারে, এই জায়গাটা সত্যজিৎ কিন্তু তুলে নিয়ে এলেন হচ্ছে নন্দলাল রামকিঙ্কর বিনোদ বিহারীর থেকে। এইবারে আমরা একটা দেখছি, এটা হচ্ছে সত্যজিৎ রায় পথের পাঁচালী তৈরি করার আগে একটা স্কেচ বুকে সমস্ত ছবিটার একটা স্টোরি বোর্ড এঁকে ফেলেছিলেন, যেটাকে বলে পথের পাঁচালী স্কেচ বুক। এটা ফ্রান্সের সিনেমাথেক দি ফ্রান্সে বলে একটা মিউজিয়াম আছে, সেইখানে আছে। এইবারে এখানে আমরা দেখছি যে সেইখানে একটা ছবি রয়েছে যেখানে এই সিকোয়েন্সটা আপনি পথের পাঁচালী সিনেমাতে পাবেন না। তার কারণটা হচ্ছে যে এটা বিভূতিভূষণের উপন্যাসে রয়েছে, ছবিতে এটা বাদ যায়। সেখানে ওই ইছামতি নদীতে অপু এবং তার বন্ধু পটু দুজনে মিলে প্রচন্ড ঝড় উঠেছে, তার মধ্যে ওরা নৌকো চালাচ্ছে এবং তারা ওই জলের স্রোতের মধ্যে দিয়ে নৌকো চালিয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটা আছে পথের পাঁচালী উপন্যাসে। এবারে সেটার একটা ড্রয়িং সত্যজিৎ রায় করেছেন ওর পথের পাঁচালী স্কেচ বুক বইতে, মানে স্কেচ বুকের মধ্যে। এবারে সেই ড্রয়িংটার সঙ্গে আমরা যদি রামকিঙ্করের করা ওই ড্রয়িংটা দেখি, এবং এ দুটোর মধ্যে সময়ের খুব বেশি পার্থক্য নেই, কাছাকাছি সময়ের কাজ, আমরা বুঝতে পারছি যে রামকিঙ্করের ছবিটা দেখে সত্যজিৎ রায় ড্রয়িংটা করেননি, সত্যজিতের মতো করে ড্রয়িংটা করেছেন। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় যখন ভিজুয়ালাইজ করছেন, ছবি তৈরির আগে যখন ভিজুয়ালটা নিয়ে ভাবতে আরম্ভ করেছে, সেখানে কিন্তু রামকিঙ্করের সঙ্গে এই সত্যজিতের ড্রয়িংটা মিলিয়ে দেখলে বোঝা যায় যে ওই ভাষাটা কিন্তু তৈরি হচ্ছে সেই শান্তিনিকেতনের যে কন্টেক্সচুয়াল মডার্নিজম, যে ছবির ভাষা, সেইখান থেকে কিন্তু উনি পথের পাঁচালীটাকে ভিজুয়ালাইজ করতে আরম্ভ করছেন। এবং এরপরে আমরা আরো দেখব যে পথের পাঁচালী ছবিতে আমরা দেখছি যে হয়তো ওই চিনিবাস ময়রা সে বাঁকে করে মিষ্টি নিয়ে যাচ্ছে আর তার পিছন পিছন ওই ভুলো কুকুরটা ছুটছে। এটা একটা খুব ইন্টারেস্টিং সিচুয়েশন এবং এটা সত্যজিৎ রায় খুব নানা রকম কায়দা কসরত করে ওটাকে শুট করেছিলেন। কিন্তু আমরা যদি পথের পাঁচালী উপন্যাসে চলে যাই, মানে বিভূতিভূষণের লেখা, সেখানে আমরা দেখছি চিনিবাস ময়রা মিষ্টিটা তো মাথায় মিষ্টির হাঁড়ি নিয়ে এসে হেঁটে যাচ্ছে, সেখানে কুকুর টুকুরের কোনো বর্ণনাই নেই। কিন্তু এই কুকুরটা কিন্তু পথের পাঁচালী ছবিতে বারে বারে ফিরে এসছে, এবং এই যে কুকুরটা বারে বারে ফিরে আসছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কুকুর ওই বাঁকে করে নিয়ে যাচ্ছে, সেইখানে সাঁওতাল পরিবার রামকিঙ্করের ভাস্কর্য, সেখানেও ওই কুকুর আছে। বীরভূম ল্যান্ডস্কেপে যদি আমরা একটু ডিটেলিং এ দেখি, আমরা দেখবো ওই মাথায় কিছু জিনিস নিয়ে যাচ্ছে বা বাঁক নিয়ে যাচ্ছে, সেখানেও ওই কুকুর আছে। ওই কুকুরের ইমেজটা কিন্তু
বিভূতিভূষণের উপন্যাসে নেই, কিন্তু সত্যজিতের যে মনে হলো যে কুকুরটা একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটাকে এর মধ্যে অ্যাড করে দেওয়া দরকার। যেরকম কর্নারের ছবিটাতে আমি দেখাচ্ছি, একটা উল্টো শ্যাডো পড়েছে, চিনিবাস ময়লা যাচ্ছে, তার পিছনে কুকুরটা তাকে ফলো করছে, তার পেছনে অপু এবং দুর্গা, এবং জিনিসটা উল্টো হয়ে জলে রিফ্লেকশন পড়ছে, এবং রিফ্লেকশনটা দেখলে এটা মানে যারা প্রিন্ট মেকিং করেছে বা যারা রিলিফ প্রিন্ট মেকিং করে তারা সবাই জানে যে এটা মানে একেবারেই একটা প্রিন্ট মেকিং এর মতনই একটা ইমেজ, মানে এর সাদা কালোর বিন্যাসটা একেবারেই একটা প্রিন্ট মেকিং এর সঙ্গে রিলেটেড, রিলিফের সঙ্গে, যেটা আমরা দেখতে পাবো হচ্ছে পথের পাঁচালীতে, এই সরি সহজ পাঠের ইলাস্ট্রেশনে। তো এই এলিমেন্ট গুলো অলরেডি সত্যজিতের ছবিতে চলে এসছে। এইবারে আমি চলে যাচ্ছি পথের পাঁচালীর কয়েকটা স্টিলে, সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে ওপরেরটা যেরকম হচ্ছে সহজ পাঠের একটা লিনো কাট, হ্যাঁ, যেখানে ওই আকাশ এবং নিচে জল, মাঝখানে একটা পিচ ব্ল্যাক এবং জলের আকাশের রিফ্লেকশনটা জলে পড়ছে। এবং আমরা নিচের ছবিটাতে দেখছি পথের পাঁচালীতে ওই নিশ্চিন্তপুর গ্রামে সন্ধে নেমে আসছে, ঠিক সন্ধে নেমে আসার আগে, এবং সেখানে আমি দেখছি যে সত্যজিৎ কিন্তু ডেলিবারেটলি ওই মিডল টোনটাকে যথাসম্ভব কমিয়ে দিচ্ছেন, মানে ওই সাদা কালোর কন্ট্রাস্টটা উনি ইচ্ছাকৃতভাবেই একটা বাড়ি, একটা সিলুয়েট তৈরি করছেন, যেখানে কিন্তু ভিজুয়ালটা অনেক বেশি করে আমাদেরকে মনে পড়িয়ে দিচ্ছে ওই সহজ পাঠ বা ওই ধরনের ইমেজগুলোর কথা। এবং এই জিনিসটা আমরা ফ্রেমের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এখানে ফ্রেমগুলো যে একেবারে হুবহু মিলবে তা নয়, কিন্তু বোঝা যায় যে কোথাও একটা অবচেতনে ওই সহজ পাঠের ফ্রেমগুলো সত্যজিৎ রায়ের মাথায় বারে বারে ঘুরে ঘুরে আসছে, এবং সেই জিনিসগুলো পথের পাঁচালী এবং তারপরেও অন্য ছবিতেও আমরা দেখতে পাচ্ছি যে সেই যেরকম এখানে আমি দেখাচ্ছি একটা নন্দলালের একটা লিনোকাট সহজ পাঠের, এবং নিচে ওই দুর্গা গরু নিয়ে ফিরে আসছে, হ্যাঁ, এবং এই যে ভিজুয়াল গ্রাম জিনিসটাকে কিভাবে ভিজুয়ালাইজ করা হবে সেই জায়গাটাতে কিন্তু সত্যজিতের মাথায় বিভূতিভূষণ নেই, সেখানে কিন্তু নন্দলাল অনেক বেশি রয়েছেন, এবং নন্দলাল কিন্তু ঘুরে ঘুরেই পথের পাঁচালীতে চলে আসছে, মানে পথের পাঁচালী যতটা বিভূতিভূষণের ততটাই নন্দলালেরও হয়ে উঠছে আর কি ফিল্মের ক্ষেত্রে। এখানে আর একটা ছবি যেখানে ওই ঘরে বসে পড়া করার একটা লিনোকাট যেটা সহজ পাঠে রয়েছে, এবং নিচের ছবিটাতে আমরা দেখছি যে অপু হরিহরের পাশে বসে অন্ধকার মানে সন্ধেবেলা সে পড়াশোনা করছে, এবং সেখানে তার আলো, তার কন্ট্রাস্ট এবং তার কম্পোজিশন সবকিছুর মধ্যেই কোথাও যেন একটা মানে ওই নন্দলালের ব্যাপারটা সত্যজিৎ রায়ের অবচেতনে রয়েই গেছে। মানে এই ফ্রেমটা তো উনি নন্দলালের সহজ পাঠকে মিলিয়ে মিলিয়ে ফ্রেমটা তৈরি করেননি, কিন্তু পরে দেখা যাচ্ছে যে জিনিসগুলো কোথাও না কোথাও খুব কাছাকাছি চলে আসছে, এবং এটা হচ্ছে তার কারণ হলো যে সহজ পাঠের ওই ছবিগুলো, ওই ইমেজগুলো কিন্তু সত্যজিতের মাথার মধ্যে খুব স্ট্রংলি তার অবচেতনে কিন্তু রয়েছে। এবারে এটা যেরকম এটা কিন্তু পথের পাঁচালী না, এটা হচ্ছে অপরাজিত, হ্যাঁ, এবং অপরাজিততে এটা ওই সর্বজয়া কাশিতে হরিহর মারা যাওয়ার পরে ওই একটি বাড়িতে রান্নার কাজ নেন, এবং সেই সময় ওই রান্নাঘরে সর্বজয়া রান্না করছেন, তার একটা স্টিল, এবং ওপরেরটা হচ্ছে নন্দলালের একটা লিনোকাট। এবং এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে বলবার কিছু নেই যে মানে আর এই মিলগুলো যে সত্যজিৎ রায় মিলিয়ে মিলিয়ে করেছেন এরকমও কিছু না, কিন্তু ব্যাপারগুলো ওর মাথার মধ্যে কোথাও না কোথাও রয়ে গেছে। এবারে এটাতে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এটা সহজ পাঠ না, এটা নন্দলাল বসুর একটা পোস্ট কার্ড ড্রয়িং। ওর একটা পোস্ট কার্ডে উনি প্রচুর ড্রয়িং করে ওর ছাত্রছাত্রী নানা রকম কাছের মানুষদেরকে পাঠাতেন, সেই রকম একটা পোস্ট কার্ডের ড্রয়িং। এবং ডান দিকের ছবিটা হচ্ছে দুর্গা ওই কাশবনে ঘুরে বেড়াচ্ছে, এবং এই পোস্ট কার্ডের ড্রয়িংটা অনেক আগে করা, পথের পাঁচালীর অবশ্যই। কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে মানে এই যে এই অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এই যে মার্ক গুলো নিচে একটা ঘাসের মতন কতগুলো মার্ক দিয়েছেন নন্দলাল, হ্যাঁ, তার পোশাক, তার ভঙ্গিটা অদ্ভুত ভাবে মিলে যাচ্ছে। এবং ব্যাপারটা মানে এই জিনিসটাই খুব আশ্চর্য যে সত্যজিতের মাথার মধ্যে কিন্তু ওই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা রয়েছে, এবং সেটাই ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে একটা ফিল্মের ভাষায়। মানে পথের পাঁচালী ছবিটা দেখতে দেখতে যে আমার সর্বক্ষণ মনে হচ্ছে যে আহা, এ জিনিস তো আমি দেখেছি, এ তো আমার খুব কাছের একটা জিনিস, সেটা মনে হওয়ার মূল কারণটাই হচ্ছে এইটা যে এই ধরনের ভিজুয়াল গুলোকে সত্যজিৎ ওর কাজের মধ্যে ব্যবহার করছে। এবং এইটা হচ্ছে পথের পাঁচালীর একদম শেষ দৃশ্য, যেখানে হরিহর এবং ওরা চলে যাচ্ছে গ্রাম ছেড়ে, ওরা কাশিতে চলে যাচ্ছে। এবং যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে মূল বিভূতিভূষণের গল্পে এই জিনিসটা নেই,
বিভূতিভূষণের মূল গল্পে আছে ওরা ট্রেনে করে চলে গেল, এবং পথের পাঁচালী স্কেচ বুকেরও শেষ ফ্রেমে আমরা দেখছি যে সত্যজিৎ যেটা এঁকেছেন যে ওই ট্রেনটা চলে যাচ্ছে, কিন্তু ফিল্মের ক্ষেত্রে উনি ব্যাপারটা চেঞ্জ করে ফেললেন। আর ওপরের যে ড্রয়িংটা, এটা নন্দলাল বোসের 1951 সালের একটা ড্রয়িং, এবং সেখানে ওই একটা গরুর গাড়ি চলে যাচ্ছে, তার পিছন দিকে ওই ছইয়ের ভেতর দিয়ে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি গুটিসুটি মেরে তার ভিতরে বসে আছে, এবং নিচের এই ফ্রেমটা হচ্ছে যে এরা ও পুরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, এবং এইটাই হচ্ছে পথের পাঁচালীর লাস্ট ফ্রেম। এবং এর মধ্যে যে ভিজুয়াল মিলটা, এটা মানে এটা যে কিভাবে ঘটেছে সেটা ব্যাখ্যা আমি দিতে পারছি না, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে ওই সত্যজিতের শিক্ষাটা, তার রুটটাই হচ্ছে ওইটা। এবং চলচ্চিত্র উনি যখন বানাচ্ছেন, উনি যখন ওই একজন একটা ভারতীয় চলচ্চিত্রের ভাষা তৈরি করছেন, সেখানে কিন্তু ওই এলিমেন্ট গুলো খুব স্ট্রংলি ওর ছবির মধ্যে প্লে করছে, এবং সেই কারণেই এই ধরনের মিলগুলো ঘটছে। আর এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটার কোনো যুক্তি টুক্তি কিছু নেই আমার কাছে, কিন্তু মানে আমার বারে বারেই মনে হয়েছে যে এই যে রবীন্দ্রনাথের ড্রয়িং, এই যে একটি মেয়ে ঘুরে ঘুরে নাচছে ভিজে চুলে, হ্যাঁ, এই ভিজুয়ালের সঙ্গে এই যে দুর্গা বৃষ্টিতে ভিজে ঘুরে ঘুরে নাচছে, এর যেন কোথায় একটা আশ্চর্য সম্পর্ক আছে, আশ্চর্য একটা কানেকশন আছে। হ্যাঁ, এমন নয় যে সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের ড্রয়িংটা মিলিয়ে মানে এই ফ্রেমটা তৈরি করেছেন, কিন্তু এই নন্দলাল রামকিঙ্কর, বিনোদ বিহারী, রবীন্দ্রনাথ, এই সমস্ত কিছু দেখবার যে অভিজ্ঞতা সত্যজিৎ রায়ের রয়েছে এবং সেটা তার মনের মধ্যে রয়েছে, তিনি যখন ফিল্মের মধ্যে ভিজুয়ালাইজ করছেন তখন ঘুরে ঘুরে কিন্তু বারবার সেই জিনিসগুলো কিভাবে যেন ফিরে ফিরে আসছে, এবং সেটার ফলেই পথের পাঁচালীটা এমন একটা ফিল্ম হিসেবে তৈরি হচ্ছে যে যেটাকে মানে একটা যে ভারতীয় ফিল্মের ল্যাঙ্গুয়েজের কথা জাঁ রেনোয়া বলেছিলেন সত্যজিৎ রায়কে যে তুমি এমন একটা ভাষা তৈরি করো যেটা ভারতীয় ফিল্মের ভাষা, সেই ভাষাটা কিন্তু এরম ভাবেই তৈরি হয়েছে। মানে সেই ভাষাটা কিন্তু তার মধ্যে কিন্তু আরো অনেক মানুষের অনেক কিছু মিলেমিশে একাকার হয়ে আছে। এইটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং জায়গা। এইবারে আমি ইলাস্ট্রেশন নিয়ে দু চারটে কথা বলছি, আমি ফিল্ম নিয়ে বললাম যে উল্টো দিক থেকে কি হয়েছে। যেরকম এখানে আমি দুটো ইলাস্ট্রেশন দেখাচ্ছি, একটা হচ্ছে আমাটির ভেপু 1945 সালে, তখনও সত্যজিৎ রায় ফিল্ম মেকার হননি, আর দ্বিতীয়টা হচ্ছে সোনার কেল্লা বইয়ের একটা ইলাস্ট্রেশন, সেটা হচ্ছে 1971 সালে। ততদিনে সত্যজিৎ রায় ফিল্ম মেকার হয়ে গেছেন এবং বেশ কিছু চলচ্চিত্র উনি তৈরি করে ফেলেছেন, কিন্তু এই ফিল্ম মেকিং এর যে এক্সপিরিয়েন্সটা সেইটা কিভাবে ইলাস্ট্রেশনের মধ্যে রিফ্লেক্ট করে সেইটা একটুখানি বলার। যে আমাটির ভেপুর ইলাস্ট্রেশনটা আমরা দেখলে বুঝতে পারছি যে এখানে এই যে দুর্গা দাঁড়িয়ে দেখছে এবং এই যে ট্রেনটা এগিয়ে আসছে, এখানে কিন্তু যে ভিউয়ার, আমরা যখন ছবিটা দেখছি আমরা কিন্তু ছবির পার্ট নয়, আমরা বাইরে থেকে ছবিটা দেখছি, আমরা বাইরে থেকে দেখছি যে দুর্গা দাঁড়িয়ে আছে এবং ট্রেনটা আসছে। এইটা হচ্ছে ওর চলচ্চিত্র পরিচালক হওয়ার আগের ইলাস্ট্রেশন। আর যখন উনি চলচ্চিত্র তৈরি করতে আরম্ভ করেছেন তারপরে ইলাস্ট্রেশনে গিয়ে আমরা দেখছি যে এখানে ওই ট্রেনটা থামানোর চেষ্টা করছে ফেলুদা, তোপসে, লালমোহন বাবু এরা, এবং এই যে দৌড়চ্ছে, কিন্তু ছবিটা উনি এমন ভাবে করেছেন, এমন ভাবে এই একদম কাছের যে লোকটি রয়েছে তার কাঁধের পেছন দিয়ে আমরা যেন জিনিসটা দেখছি, এবং অ্যাকচুয়ালি এখানে যে ভিউয়ার সে কিন্তু ছবির একটা পার্ট হয়ে যাচ্ছে, মানে সেও দৌড়চ্ছে এদের পিছনে, এবং ট্রেনটাকে শুধু ওরা থামাবার চেষ্টা করছে না, যে ভিউয়ার এই ছবিটা দেখছে সেও কিন্তু ওই ছবির মধ্যেই ঢুকে পড়ছে এবং সেও ওই ট্রেনটাকে থামানোর চেষ্টা করছে। এবং এটার মধ্যে কিন্তু একটা ফিল্ম মেকিং এর যে ওর অভিজ্ঞতা, যে মানে ট্রলিতে বসে আছেন, ক্যামেরা আছে, পিছন থেকে ট্রলিটা ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, আস্তে আস্তে উনি ইমেজটাকে অ্যাপ্রোচ করছেন, ওই অভিজ্ঞতাটা কিন্তু এই ইলাস্ট্রেশনের সময় চলে আসছে, এবং একটা একটা করে ইমেজ পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যে এই যে একদম কাছের ইমেজটা, এটা মনে হচ্ছে যেন আমি ট্রলিতে বসে আছি, আমাকে ঠেলে দিলে এই ইমেজটা আমার পাশ দিয়ে বেরিয়ে চলে যাবে এবং আমি ট্রেনটার দিকে অ্যাপ্রোচ করে যাব। এই ব্যাপারটা কিন্তু একেবারেই একটা ফিল্ম করবার যে অভিজ্ঞতা, সেই জিনিসটা কিন্তু সত্যজিতের ইলাস্ট্রেশনের মধ্যে আবার চলে এলো। মানে এইটাই আমি বলতে চাইছিলাম যে এইটা হচ্ছে একটা ভাইসা ভার্সা হচ্ছে আর কি, মানে ছবি থেকে ফিল্ম যেমন হচ্ছে সেরকম আবার ফিল্মের অভিজ্ঞতাও ছবিতে কাজে লাগছে। এইখানে আমি যেরকম দেখাচ্ছি একেবারে শুরুতে, মানে সত্যজিৎ কলাভবন থেকে পাশ করার পরে রং মশাল বলে একটা পত্রিকার জন্য কিছু ইলাস্ট্রেশন করেছিলেন, তার মধ্যে কিছু ফিলার এঁকেছিলেন। এবারে বাঁদিকের যে ছবি, এ দুটো হচ্ছে নন্দলাল বসুর লিনোকার্ট, এ দুটো হচ্ছে সহজ পাঠের ফিলার।
আর রং মশালের জন্য সত্যজিৎ রায় যে ফিলার দুটো এঁকেছিলেন সে দুটো হচ্ছে এই ডান দিকে ইমেজ দুটো। এবার আমি এখানে আর বলবার মতো কিছু নেই, মানে এখানে বোঝাই যায় যে খুব স্ট্রং একটা নন্দলালের ইনফ্লুয়েন্স তখন সত্যজিৎ রায়ের ওপরে রয়েছে, যখন উনি কলাভবন থেকে পাশ করে বেরিয়ে এসে যখন উনি এই ইলাস্ট্রেশন গুলো করতে আরম্ভ করলেন। কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপার যে শুধু তো নন্দলাল বা শান্তিনিকেতন নয়, তার বাইরেও আরো অনেক রকম এলিমেন্ট ওর ইলাস্ট্রেশনের মধ্যে এসেছে, এবং সে কারণেই আমার মনে হয় যে সত্যজিৎ রায় ইলাস্ট্রেটর হিসেবেও ইউনিক। তার কারণ ওর ইলাস্ট্রেশনটা শুধু ইলাস্ট্রেশন না, তার ভেতরে উনি আরো নানা রকম ব্যাপার স্যাপার করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর শঙ্কুর একটা গল্পের ইলাস্ট্রেশন, শঙ্কু ও রক্তমৎস্য রহস্য, এবং এই গল্পের যে জায়গাটা সেটা হচ্ছে গোপালপুর, গোপালপুরের সি বিচে ওই রক্তমৎস্য দেখা গেছে, তার একটা ইলাস্ট্রেশন হচ্ছে এইটা। এবং বাঁদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে নন্দলাল বসুর একটা বিখ্যাত ড্রয়িং যেটার নাম হচ্ছে গোপালপুরের ধীবর। এটা একটা সিরিজ, মানে নন্দলালের আরো ড্রয়িং আছে এই সিরিজের। এবং বাঁদিকে আমি যখন দেখছি যে গল্পের ঘটনাস্থলই হচ্ছে গোপালপুর, এবং সেখানে সত্যজিৎ এরকম একটা ইলাস্ট্রেশন করছেন যে ওই মাথায় টোকা দেওয়া ওই জেলেরা রক্তমৎস্য দেখে চেঁচামেচি করছে, এবং এই যে মিলটা বোঝাই যায় যে সত্যজিতের মাথায় খুব স্ট্রংলি ওই নন্দলালের গোপালপুরের ধীবর ওই সমস্ত ড্রয়িং, ওই সাদা কালো ওই ব্যাপারগুলো খুব স্ট্রংলি রয়েছে, এবং সেটা উনি ইলাস্ট্রেশন করবার সময় কিন্তু ওর কাজের মধ্যে কোথাও না কোথাও রিফ্লেক্ট করছে। এইবারে আমি একটা ছবি দেখাচ্ছি, এটা সত্যজিৎ রায়ের ছবি না, এটা জ্যাকসন পোলকের আঁকা একটা ছবি। এই ছবিটার নাম হচ্ছে দ্য অটম রিদম। এবার এই অটম রিদম ছবিটার এই বাঁদিকের কোণে আমি একটা লাল রঙের বক্স এঁকে রেখেছি। এটার এঁকে রাখার মূল কারণটা হচ্ছে যে পরের ছবিটা যখন দেখবো তখন বোঝা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে জ্যাকসন পোলকের অটম রিদম ছবিটা, তার ওই বাঁদিকের যে কোণের আমি যেখানটা লাল একটা বক্স এঁকে রেখেছিলাম সেই অংশটাকে সত্যজিৎ রায় কেটে উনি ওটাকে শঙ্কুর বৈঠকখানার দেওয়ালে আটকে দিলেন। এবারে সত্যজিৎ রায়ের কাজ সম্পর্কে আমরা মোটামুটি যতটা জানি তাতে করে এটা মোটামুটি ধরে নেওয়াই যায় যে উনি র্যান্ডামলি কোনো একটা কিছু করে দেওয়ার লোক ছিলেন না, যে মানে ঠিক আছে ওই জায়গাটা আমার খালি লাগছে, হাতের কাছে একটা জ্যাকসন পোলকের ছবি পেলাম সেটা কেটে লাগিয়ে দিলাম। এটা কখনোই ওর পক্ষে করা সম্ভব নয় যদি না ওর মাথায় কোনো একটা ডেফিনিট ভাবনা থাকে। এবং আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, কেননা এই এই শঙ্কুর বসার ঘরের ডিটেলটা দেখলেও বোঝা যায় যে ওখানে যে একটা চাইনিজ ভাস আছে এবং সেখানে অন্যান্য যে অবজেক্ট গুলো আছে প্রত্যেকটাই কিন্তু খুব চিন্তা ভাবনা করে আঁকা। ফলে ওই জ্যাকসন পোলকের ছবিটা ওইখানে কেন এলো তার নিশ্চয়ই কিছু একটা কারণ সত্যজিতের মাথায় ছিল, এবং সেই কারণটা খুব সম্ভবত এইটাই যে জ্যাকসন পোলকের ছবির যে কনসেপ্ট, তার যে ছবি নিয়ে তার যে ধারণা, যে মহাজাগতিক একটা প্রসেস, একটা অন্তহীন প্রসেস যার শুরু শেষ বলে কিছু নেই, যার কোনো জাগতিক ব্যাখ্যা নেই, এবং যেখানে করে যাওয়াটা ওই প্রসেসটাই একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ক। এই যে সমস্ত কথা জ্যাকসন পোলক বলতেন অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট পেইন্টার হিসেবে, উনি যে ওর ছবি সম্পর্কে যেসব কথা বলতেন তার সঙ্গে কোথাও যেন শঙ্কুর যে কোয়েস্টের কোনো সেই অর্থে কোনো ব্যাখ্যা নেই, মানে যার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, এবং শঙ্কুর একদম শেষ যে অভিযান সেটাই আসলে শঙ্কুর প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি, এবং সেখানে উনি যখন ওই স্পেসের বর্ণনা দিচ্ছেন বা শঙ্কু যেভাবে মহাকাশে হারিয়ে গেলেন সেখানেও কিন্তু এই সমস্ত জিনিসগুলোর ইন্ডিকেশন রয়েছে। কাজেই আমরা ধরে নিতেই পারি যে মানে জ্যাকসন পোলকের ছবির মধ্যে যে ওই একটা মহাজাগতিক একটা অন্তহীন একটা ব্যাপার রয়েছে এবং যার কোনো সাধারণ বুদ্ধিতে যার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, ব্যাখ্যার অতীত, ওই ব্যাপারটাকে কোথাও যেন একটা উনি রিপ্রেজেন্ট করতে চান বলেই শঙ্কুর বৈঠকখানায় হঠাৎ করে ওরকম একটা জ্যাকসন পোলকের ছবি উনি নিয়ে এসে হাজির করলেন, এবং যেটাকে মানে দেখে আমাদের বুঝতে হবে যে ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওই জ্যাকসন পোলকের ছবিটা অ্যাকচুয়ালি শঙ্কুর মানে মনের মধ্যে শঙ্কুর যে মনোজগৎ সেটাকেই কিন্তু কোথাও না কোথাও মানে রিপ্রেজেন্ট করছে আর কি। এবং সেটাই হচ্ছে, এবং এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ইলাস্ট্রেশন, আমরা বারে বারে ইলাস্ট্রেশন, এবার ইলাস্ট্রেশনটাকে কোথায় কিভাবে কোন জায়গায় অন্যরকম একটা লেভেলে নিয়ে যাওয়া যায় এটা তার একটা আইডিয়াল উদাহরণ হতে পারে। গল্পটা তো উনি লিখছেন একেবারে ছোটদের জন্য, এবং এই গল্প আমি নিজে যখন পড়েছি তখন আমি স্কুলের ছাত্র, এবং তখন জ্যাকসন পোলক কে, কি বৃত্তান্ত এসব জানা আমার পক্ষে সম্ভবও ছিল না, আমি জানতামও না।
কিন্তু এই যে তার ছবিটাকে আজকে তার 25-30 বছর পরে এসে আমি রিডিসকভার করছি, এবং এখন আমি বুঝতে পারছি যে আরে এই ছবিটা তো ওইখানেই শেষ নয়, এর মধ্যে আরো এমন অনেক কিছু উনি রেখে গেছেন যেটা পরে আমি ডিকোড করবার একটা জায়গা আমার কাছে থেকে যাচ্ছে। মানে গল্পটা সেদিন আমি যে পড়েছিলাম স্কুলে, সেখানেই গল্পটা শেষ হয়ে যায়নি, সেই গল্পটার মধ্যে আরো অনেক কিছু রয়ে গেছে, যেটা যত গ্র্যাজুয়ালি আমি জানছি তত ক্রমশ সেই জায়গাগুলো আমার কাছে খুলে যাচ্ছে। এইটা হচ্ছে মানে সত্যজিতের ইলাস্ট্রেশনের সব থেকে বড় একটা জায়গা। এবার আমি একটা ফেলুদার ইলাস্ট্রেশন দেখাচ্ছি। এটা হচ্ছে গোলকধাম রহস্য বলে একটা গল্পের ইলাস্ট্রেশন, যেখানে একজন অন্ধ বৈজ্ঞানিকের একটা চরিত্র রয়েছে, তার নাম হচ্ছে নিহার দত্ত। ল্যাবরেটরিতে একটা এক্সপ্লোশন হয়, তাতে তিনি অন্ধ হয়ে যান, এবং সেই নিহার দত্তর সঙ্গে ফেলুদারা মিট করছে। নিহার দত্ত তার বৈঠকখানার পর্দা সরিয়ে ঘরের মধ্যে ঢুকছেন এবং ফেলুদারা দাঁড়িয়ে তাকে নমস্কার করছে। এই হচ্ছে সিচুয়েশন, এই হচ্ছে ছবিটার ইলাস্ট্রেশন। ফেলুদার গল্প, মানে ন্যাচারালি সেটা হচ্ছে কিশোরদের জন্য লেখা। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই গল্প লেখার বেশ কিছুদিন আগে সত্যজিৎ রায় বিনোদ বিহারীকে নিয়ে একটা তথ্যচিত্র তৈরি করেছেন, যেটার নাম হচ্ছে দ্য ইনার আই। এবং আমরা সবাই জানি যে বিনোদ বিহারী মাঝ বয়সে এসে কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যান, এবং তারপরে সত্যজিতের সঙ্গে ওর ওই ব্লাইন্ডনেস সম্পর্কে কিছু কথোপকথন হয়েছিল। এইটা উনি আবার একটা লেখায় লিখেছিলেন, লেখাটার নাম হচ্ছে বিনোদ দা। এই লেখাটা পাওয়া যাবে হচ্ছে বিষয় চলচ্চিত্র বলে একটা বই আছে, সেইখানে উনি ওই লেখাটা লিখেছেন বিনোদ দা। এবং ওই বিনোদ দা লেখাতে সত্যজিৎ রায় যখন অন্ধত্ব সম্পর্কে বিনোদ বিহারীকে জিজ্ঞেস করছেন, তখন বিনোদ বিহারী বলছেন ব্যাপারটা খুব কমপ্লেক্স। হ্যাঁ, স্পেস সম্পর্কে একটা নতুন চেতনা হয়, স্পেসটা হয়ে যায় একটা ঘন বস্তু, যেটাকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে সামনে এগোতে হয়। যে জিনিসটা স্পর্শ করছি সেটা ছাড়া আর কোনো জিনিসের অস্তিত্বই থাকে না। এইটা বিনোদ বিহারী সত্যজিৎ রায়কে বলছেন তার ব্লাইন্ডনেসের এক্সপিরিয়েন্স সম্পর্কে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে যখন ইনারাই তথ্যচিত্রটা সত্যজিৎ তৈরি করছেন, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই স্পেসটা যে ঘনবস্তু হয়ে যায় এবং সেটাকে সামনে সরিয়ে সরিয়ে এগোতে হয়, ওটা তো আর ওইভাবে ফিল্মে দেখানো সম্ভব নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সত্যজিৎ রায় একটা মেটাফর ইউজ করছেন, একটা পর্দা। হ্যাঁ, দরজায় একটা পর্দা, বিনোদ বিহারী পর্দাটা সরিয়ে ঘরের মধ্যে এসে ঢুকলেন, এবং ওই যে বিনোদ বিহারী বলছেন স্পেসটা একটা ঘন বস্তু, সেটাকে সরিয়ে এবং যেটাকে হাত দিয়ে স্পর্শ করছি সেটা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব থাকে না। মানে ওই স্পর্শ করবার যে অভিজ্ঞতা এবং সেইটা দিয়ে সেটাকে সরিয়ে সেই স্পেসটা ক্রিয়েট করে সামনে এগোনোর যে ব্যাপারটা, এইটা বিনোদ বিহারী ওর নিজের অভিজ্ঞতাটা সত্যজিৎকে শেয়ার করছে। মজার ব্যাপার হচ্ছে যে যখন সত্যজিৎ রায় ফেলুদার গল্প লিখছেন এবং সেখানে একটি অন্ধ বৈজ্ঞানিকের ক্যারেক্টার, এবং সেখানে যখন উনি ইলাস্ট্রেশনটা করছেন, ওর মাথায় কিন্তু বিনোদ বিহারীর বলা সেই কথাগুলো প্লে করছে। এখানে এই ইলাস্ট্রেশনটাই যদি এরকম হতো যে একটা চেয়ারে নিহার দত্ত বসে আছেন এবং ফেলুদারা সামনের চেয়ারে বসে তার সঙ্গে কথা বলছে বৈঠকখানায়, অসুবিধা তো কিছু ছিল না। মানে ইলাস্ট্রেশন হিসেবে তার যে বক্তব্য সেটা বোঝাতে কোনো অসুবিধে ছিল না। কিন্তু আমরা দেখলাম এখানেও আশ্চর্যভাবে নিহার দত্ত ওই পর্দাটা সরিয়ে ঘরে ঢুকছেন, ঠিক সেই মোমেন্টটা সত্যজিৎ রায় তার ইলাস্ট্রেশনে ব্যবহার করছেন, যে ফেলুদারা দাঁড়িয়ে আছে এবং নিহার দত্ত জাস্ট ওই পর্দা সরিয়ে ঘরের মধ্যে ঢুকছেন। এবং ওই যে বিনোদ বিহারী বলে গিয়েছিলেন যে স্পেসটা হয়ে যায় একটা ঘন বস্তু, সেটাকে সরিয়ে সরিয়ে সামনে এগোতে হয়। এবং এই ব্যাপারটা বিনোদ বিহারীর থেকে উনি যেটা জানলেন বুঝলেন, সেই জিনিসটাকে উনি ওর ইলাস্ট্রেশনে যখন ব্যবহার করছেন, সেখানে ওর টার্গেট অডিয়েন্স কারা, এই ছবি দেখছে কারা, এই ছবি তো দেখছে কিশোর পাঠকেরা। আমিও তো স্কুল জীবনে এই ছবি দেখেছি। কিন্তু মজাটা হচ্ছে যে আজকে যখন আমি ইনারাইও দেখছি, আবার এই গল্পটা আবার করে পড়ছি, আবার ইলাস্ট্রেশনটা দেখছি, তখন আমার মনে হচ্ছে যে আরে, মানে আমি যেটাকে অত সহজ ভাবছি যে আচ্ছা ঠিক আছে একটা ছবি এঁকে দিতে হবে, আমি এটা এঁকে দিলাম, ব্যাপারটা অত সহজ নয়। তার পেছনে কিন্তু অন্য অনেক কমপ্লেক্সিটি আছে, অনেক চিন্তা ভাবনা করে উনি এই ফ্রেমটার কথা ভাবছেন, যে যেখানে নিহার দত্ত অ্যাপিয়ার করছে ওই পর্দা সরিয়ে সে ঘরে ঢুকছে, ঠিক বিনোদ বিহারী যেভাবে ছবির মধ্যে ঢুকলেন ইয়েতে ইনারাইতে। তো এইখানেই হচ্ছে ইলাস্ট্রেটর সত্যজিতের মানে কেরামতিটা আর কি, যেটা আমরা বাংলায় বহু মানে বড় বড় স্বনামধন্য ইলাস্ট্রেটর আছেন, কিন্তু এই জায়গাটাতে সত্যজিৎ কিন্তু ইউনিক হয়ে যাচ্ছেন। এবং উনি কোথাকার রেফারেন্সকে নিয়ে এসে কোথায় জ্যাকসন পোলকের অটাম রিদমকে নিয়ে এসে শঙ্কুর বৈঠকখানায় বসিয়ে দিচ্ছেন, কোথায় বিনোদ বিহারীর অভিজ্ঞতাকে ফেলুদার গল্পে ব্যবহার করে দিচ্ছেন। এবং আমি আমার লাস্ট ছবিটা দেখাচ্ছি, এখানে
ডান দিকের যে ইমেজটা, এটা সত্যজিৎ রায়ের গল্প না, এটা হচ্ছে সুকুমার রায়ের লেখা একটা কবিতা। হ্যাঁ, গানের গুঁতো, গ্রীষ্মকালে গান ধরেছেন বিশ্বলোচন শর্মা, আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা, তার একটা ইলাস্ট্রেশন। এবং সেই কবিতার একদম শেষে একটা ছাগলের গুঁতো খেয়ে বিশ্বলোচনের গানটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ছাগলটা তাকে গুঁতোচ্ছে এবং বাপরে বলে বিশ্বলোচন একেবারে ঠান্ডা। তো এইবারে উনি সেই গুঁতোনো ছাগলটার ইমেজটা ড্রয়িং করলেন, আঁকলেন, ইলাস্ট্রেশন করলেন ওই কবিতার সঙ্গে। এবং সত্যজিতের শেষ ছবি আগন্তুক আমরা দেখেছি, এবং আমরা সবাই জানি যে সেখানে সত্যজিতের হয়ে মনমোহন মিত্র তো কথাগুলো বলছেন, আসলে তো মনমোহন মিত্র সত্যজিৎকেই রিপ্রেজেন্ট করছে। এবং সেইখানে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি আর্ট স্কুলে কেন পড়লেন না, তখন মনমোহন মিত্র বলছেন যে পৃথিবীর এমন কোনো আর্ট স্কুল নেই যে আমাকে এইরকম বাইসান আঁকতে শেখাতে পারে। আলতামিরায় যে আদিম মানুষের আঁকা যে বাইসান, যে সিং বাগিয়ে চার্জ করছে, তো মনমোহন মিত্র বলছেন পৃথিবীর এরকম কোনো আর্ট স্কুল নেই যে আমাকে ওই রকম বাইসান আঁকতে শেখাতে পারে, সেই জন্য আমি আর্ট স্কুলে পড়িনি। তো ওই যে আলতামিরার বাইসান, সেটা ওই যে তার চার্জ করবার যে ভঙ্গিটা, এই ব্যাপারটা তো এসছে আগন্তুকে হয়তো, কিন্তু এটা নিশ্চয়ই সত্যজিতের ছাত্র জীবন থেকে ওর মাথায় আছে, ওর একটা ফ্যাসিনেশন আছে ওই চার্জিং বাইসানের প্রতি। এবং আমরা খুব ইন্টারেস্টিং ভাবে দেখলাম যে বিশ্বলোচন শর্মাকে যে ছাগলটা গুঁতোচ্ছে, সে ছাগলটা প্রায় আলতামিরার চার্জিং বাইসনের কাছাকাছি চলে গেছে। এবং এই যে মানে আলতামিরার বাইসনের সঙ্গে বিশ্বলোচনের ছাগলকে কোথাও একটা ইলাস্ট্রেশনে মিলিয়ে দেওয়া, এবং তার সঙ্গে আবার ড্রয়িংটা যদি দেখেন, তার লাইনের ক্যারেক্টারটা যদি দেখেন, সেখানে কিন্তু আবার সেটা চলে গেছে একবারে ভীষণ রকমের একটা ফার ইস্টার্ন ক্যালিগ্রাফিক লাইনে, যে লাইনের চর্চা হচ্ছে শান্তিনিকেতনে। এবং সত্যজিৎ যখন ছাত্র, তখন একজন বিখ্যাত চাইনিজ আর্টিস্ট কলাভবনে এসেছিলেন, তার নাম হচ্ছে সু বেইহং বা জু পিও বলা হয় তাকে। এবং জু পিওর ওই ড্রয়িং তখন কলাভবনের ছাত্রদের দারুণভাবে ইন্সপায়ার করেছিল, এবং সকলেই ওটা করবার চেষ্টা করতো, সত্যজিৎও করতেন। এবং সত্যজিতের সমসাময়িক যারা আছেন, দিনকর কৌশিক লিখেছেন যে অন্য অনেকের চেয়ে সত্যজিৎ ওটা অনেক বেটার করতে পারতেন, মানে খুব খুব ফাস্ট ক্যালিগ্রাফিক লাইন, খুব জোরালো ব্রাশের লাইনে কালি তুলি দিয়ে ওই ড্রয়িংটা সত্যজিৎ করতে পারতেন। এবং এই ছাগলের ড্রয়িং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই যে ক্যালিগ্রাফিক লাইন, সেই যে জাপানি কালিতুলির লাইনের ড্রয়িং, চীনা কালিতুলির লাইনের ড্রয়িং, সেই ব্যাপারটা কিন্তু সত্যজিতের ড্রয়িং এর মধ্যে রয়েছে। কিন্তু আবার ওই চার্জিং বাইসানের যে ভঙ্গিটা, সেটা আবার এসছে আলতামিরা থেকে। আর কবিতাটা হচ্ছে ওর বাবার লেখা সুকুমার রায়, সেখানে বিশ্বলোচন শর্মাকে গানের গুঁতো সেটা থামাবার জন্য ছাগলে গুঁতো মারছে। এই যে মানে বিভিন্ন রকমের এলিমেন্ট, মানে একদিকে ফার ইস্টার্ন, একদিকে আলতামিরা, একদিকে সুকুমার রায়, বিশ্বলোচন, এই যে সমস্ত জিনিসগুলোকে মিলিয়ে মিশিয়ে একটা জায়গায় সিনথেসাইজ করে একটা অন্যরকম ভিজুয়াল তৈরি করা, এইখানে আমি মনে করছি যে সত্যজিৎ রায় কিন্তু অ্যাজ অ্যান ইলাস্ট্রেটর তিনি কিন্তু ইউনিক। মানে এই জায়গাটা কিন্তু আমরা খুব বেশি ইলাস্ট্রেটরের কাজে কিন্তু এই সিনথেসিসটা পাই না। এবং এইখান থেকেই আমার মনে হয় যে সত্যজিৎ রায়কে এখনো নানা রকম ভাবে স্টাডি করবার দরকার আছে। এবং আরো এরকম ছোট ছোট অজস্র, মানে ওর কাজের মধ্যে এরকম অজস্র ক্লু আছে, যেগুলো দেখলে বোঝা যাবে যে আসলে ওর ছবি আঁকার জায়গাটা কিভাবে তৈরি হয়েছিল, এবং সেটা ওর ফিল্ম মেকিং এবং ছবি আঁকা দুটো মিলেমিশে কিভাবে একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল। এই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ দেবরাজ গোস্বামী, আপনি অসাধারণ একটা ন্যারেশন আমাদের সামনে আনলেন, যেটা মানে খুবই মনোগ্রাহী। শুধু না, মানে ভাবা যায় না যে এভাবেও একটা উপস্থাপনা হতে পারে। এবং এই যে দিকগুলো আপনি তুলে আনলেন, এটা সত্যিই আমাদের কাছে চিত্তাকর্ষক। আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা মনোগ্রাহী একটা মানে ছবি এবং সত্যজিতের ইলাস্ট্রেশনে তার তাৎপর্য নিয়ে এরকম একটা আলোচনা আপনি আমাদের উপহার দিলেন। আমি আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই যে আলোচনা আমরা দুজনের কাছ থেকে শুনলাম, দুজন বিশিষ্ট মানুষ, এক ইন্দ্রমমিত বাবু এবং দুই দেবরাজ গোস্বামী, এরা দুজনে মিলে সত্যজিতের ইলাস্ট্রেশনের দুটো দিককে এমন সুন্দরভাবে তুলে এনেছেন যে আমরা একটা ছোট আলোচনার মধ্যেও একটা ধারণার মধ্যে আমরা পৌঁছতে পারছি। আমি আবারও একবার এই দুজন বক্তাকে তাদের এই আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং এরকম একটি অসাধারণ আলোচনা ছবি সহকারে আমাদের সামনে উপস্থাপিত করার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ভবিষ্যতে আমি আশা করব যদি আমরা আবারও এরকম অনুষ্ঠানের কথা ভাবি সত্যজিতের আরো কোনো দিক বা অন্য কোনো ভাবে, তাহলে আমরা ওদের কাছ থেকে এরকম একটু সহযোগিতা পাবো এবং আমাদের যারা দর্শক তারা এটা খুবই আগ্রহভাবে এটা গ্রহণ করবেন। আমি
বুঝতেই পারছি এটা একটা অন্যরকম মাত্রা লাভ করে ফেলেছে অলরেডি। হ্যাঁ, আমি আবারও আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই আলোচনা সভা এখানেই শেষ হলো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।